কাঠপাটা রোদ্দুরে গাড়ির জন্য অপেক্ষা করছে রিমি। সাথে নিতা খানমও রয়েছে। আজ রিমির চেক আপ এর জন্য হাসপাতালে এসেছিল। ডাক্তার মাথার ব্যান্ডেজ খুলে কিছু ঔষধ পরিবর্তন করে দিয়েছেন। মস্তিষ্কে চাপ পড়বে এমন কিছু ভাবতে বা করতে নিষেধ করেছেন। কিন্তু রিমিকে যে ডাক্তারের কথা মতো সব বাদ দিয়ে বসে থাকলে চলবে না। তাকে রোজগার করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে যেন ভালো একটা জব পেতে পারে, জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। আজ কলেজে না গেলে হয় না? না। দিন দিন বড্ড জেদি হয়ে উঠছিস রিমি। আর কিছুদিন রেস্ট নিলে হতো না? টাকা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে দিব। তুই আর কিছুদিন রেস্ট নে। জীবন নিয়ে এমন হেলাফেলা করিস না রিমি। আর কত ম্যানেজ করবে খালামণি? এখন আমাকে ম্যানেজ করতে দাও। বাস চলে এসেছে। রিমি বাসে চড়তে গেলে নিতা থামিয়ে দিয়ে বললেন, বাসে ঠেলাঠেলি করে যাস না রিমি, আমি রিক্সা ডেকে দিচ্ছি। রিক্সায় যা। মাথায় আবার আঘাত পেলে কি হবে বলতো? কিছু হবে না, আমার অভ্যেস আছে। তুমি চিন্তা করো না, রাতে কথা হবে। রিমি, আমার একটা কথা শোন। রিমি। রিমি বাসে উঠতেই বাস ছেড়ে দিল। নিতা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এই মেয়েকে নিয়ে আর পারি না। রিমি সময়ের অনেক আগেই ক্লাসে চলে এসেছে। নির্দিষ্ট স্থানে বসে বারবার দরজার দিকে তাকাচ্ছে। সময় পেরিয়ে ঘন্টা বেজে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে চলে আসবে। শেষ মুহূর্তে হাঁপাতে হাঁপাতে ক্লাসে প্রবেশ করলো প্রিয়া। প্রিয়া আসতেই রিমি একটু নড়েচড়ে বসলো। আপন মনে হাজার জল্পনা কল্পনা করতে লাগলো। প্রিয়া বাকি দিনগুলোর মতো স্বাভাবিক ভঙ্গিমায় এসে রিমির পাশে বসলো। কখন এসেছিস? অনেকক্ষণ হলো। আমার কি খুব বেশি দেরি হয়ে গেছে? রিমি মাথা নাড়ালো। আর বলিস না, আজ যে কি জ্যাম ওইদিকে, ৮ ঘন্টা জ্যামে বসেই কেটে গেছে। তুই আমাকে একটা কল দিবি না? আজকে আসবি জানলে আমি আরো আগেই রওনা দিতাম। তোর শরীর ঠিক আছে তো? মাথার ব্যথা কমেছে? প্রিয়া রিমির মাথায় হাত দিয়ে ক্ষতস্থান দেখতে লাগলো। রিমি বিস্মিত নয়নে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। সবকিছু স্বাভাবিক, তবু কেন এত অস্বাভাবিক লাগছে? তবে কি সবটাই স্বপ্ন? জেগে উঠলেই দেখবে সে বিছানায় শায়িত এবং চারিপাশ আঁধারাচ্ছন্ন। নাকি প্রিয়াকে বলা সমস্ত কিছু নিছকই কল্পনা মাত্র? রিমির অবচেতন মনের কল্পনা। সমস্ত কিছু জানার পর প্রিয়াও এত স্বাভাবিক করতে পারতো? রিমির মনে নানা কৌতূহল দানা বাঁধছে। মাথায় চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। রিমি দু হাতে মাথা চেপে ধরল। তুই ঠিক আছিস? মাথা ব্যথা করছে? পানি খাবি? খুব খারাপ লাগলে চল বাইরে যায়। আজ ক্লাস করতে হবে না। প্রিয়া উঠে দাঁড়াতেই রিমি প্রিয়ার হাত ধরে বলল, আমি ঠিক আছি। ক্লাসে স্যার চলে আসায় প্রিয়া আর কিছু বলল না, চুপচাপ বসে পড়ল। মেসে ফিরতে গেটের সামনে প্রিয়লকে দেখতে পেল রিমি। সে আধ শেওলা পড়া দেওয়ালটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রিমি না দেখার ভান করে ভেতরে প্রবেশ করতে নিতেই প্রিয়ল তাকে আটকে দিল। রিমি বিরক্তি নিয়ে প্রিয়লের দিকে তাকালো। কেন এসেছেন এখানে? কেন আমার মতো থার্ড ক্লাস মেয়ের পেছনে পড়ে আছেন? কেন নিজের গায়ে নোংরা লাগাচ্ছেন? আপনাদের মতো বড় লোকদের এসব জায়গায় শোভা পায় না। এসব কি করে প্রমাণ করতে চাচ্ছেন আপনি? রিমি, আমি এখন তর্ক করতে আসিনি। কি করতে এসেছেন? আমি তো আপনার কাছে মৃত। মৃত মানুষকে কেন বারবার দেখতে আসেন? রিমি, শান্ত হ। তোর শরীর এখনো দুর্বল। আমি শুধু তোকে দেখতে এসেছি। কাকিমা বলল তুই অসুস্থ শরীর নিয়েও ভার্সিটি গিয়েছিস। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? তোর কাছে নিজের জীবনের মূল্য না থাকলেও কারো কাছে তোর জীবনের মূল্য অনেক বেশি। তুই আগামী 7 দিন বেড রেস্ট নিবি, একটু চুলও নড়বি না। আমার ব্যাংক ভর্তি টাকা নেই। আপনার মতো আরাম আয়েশের জীবন নয় আমার। বাঁচার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। বসে বসে থাকলে ভাত আসবে না আমার। তাছাড়া এই টুঙ্কো আঘাত আমায় ঘায়েল করতে পারে না। আঘাত আমার দেহ মস্তিষ্ক সয়ে নিয়েছে। আর হ্যাঁ, আমাকে নিয়ে আপনার ভাবনার এই অভিনয়টা আর করতে হবে না। আপনার অ্যাক্টিং এর জন্য প্রাপ্য অর্থ আমি দিতে পারবো না, সরি। চলে যান আমার সামনে থেকে। রিমি উচ্চ সুরে কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠল। মাথাটাও ঘুরাচ্ছে। সে গেট শক্ত করে চেপে ধরল।
এত উত্তেজিত হস না রিমি, শান্ত হ। কষ্ট হচ্ছে, চল ডাক্তারের কাছে যাবি। প্রিয়ল রিমিকে স্পর্শ করতেই রিমি এক ঝাপটায় হাত সরিয়ে দিল, গর্জে উঠে বলল, খবরদার আমায় স্পর্শ করবেন না। প্রিয়ল সরে দাঁড়ালো, তার ভেতরটা হাঁসফাঁস করছে। রিমি সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, তবুও প্রিয়লের সাহায্য নিতে নারাজ। প্রিয়ল না পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমির কষ্ট দেখতে, আর না পারছে রিমিকে সাহায্য করতে। রিমি তার আর প্রিয়লের মাঝে অদৃশ্য সীমানা টেনে দিয়েছে। সে সীমানা অতিক্রম করলেই রিমি গর্জন করছে। সে গর্জনে প্রিয়ল বারবার দু কদম পেছনে সরে যাচ্ছে। তুই তো ঠিক করে দাঁড়াতেও পারছিস না রিমি, সেটা আপনার দেখার বিষয় নয়। কথাটা বলতে বলতে রিমি মাথা ঘুরে পড়ে যেতে নিলেই প্রিয়ল তৎক্ষণাৎ ধরে ফেললো। রিমিকে কোলে তুলে নিয়ে দ্রুত ম্যাচের ভিতর প্রবেশ করলো। কনুই দিয়ে কলিং বেল চাপতেই রিয়া এসে দরজা খুলে দিল। রিমিকে দেখে রিয়া বিচলিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে রিমির? প্রিয়ল রিমিকে বিছানায় শুইয়ে দিল। মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি ছিলাম। এত জিদি আপনার রুমমেট, এমনিতেই শরীর দুর্বল, তার উপর সকালে কিছু না খেয়েই বের হয়। আমি শিওর বাইরে কিছু খেয়েও আসিনি। ও কি সবসময় এমন অনিয়ম করে? হ্যাঁ। প্রিয়ল আর কিছু বলল না। রিমির দিকে মায়াভরা দৃষ্টিতে তাকালো। রিমির কপাল কিঞ্চিত কুঁচকে আছে। তীব্র ব্যথা অনুভব করবে, তবে সেটা সে প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু শরীর যে আর পারছে না। প্রিয়ল আলতো হাতে রিমির কপালে টিপে দিতে লাগলো। প্রিয়লের স্পর্শ পেয়ে রিমি পিট পিট করে প্রিয়লের দিকে তাকালো। প্রিয়লের মুখটা অস্পষ্টই আসছে, তবে প্রিয়লের চোখ মুখ যেন বিষণ্ণতায় চেয়ে গেছে, সেটা বেশ বুঝতে পারছে রিমি। রিমির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে ভগ্ন সুরে বলল, তুই চলে যাও প্লিজ, আমাকে আমার মতো বাঁচতে দাও। আমি অতীতের কালো অধ্যায় পিছনে ফেলে এসেছি। আমি চাই না সেটা ফিরে আসুক। আমার দেহ মন আর অপমান সহ্য করতে পারবে না। চলে যাও তুমি। কেন আবার আমার জীবনে ফিরে এলে তুমি? কেন? রিমি প্লিজ যাও। রিমিকে উত্তেজিত হয়ে দেখে রিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া আপনি চলে যান, আমি রিমির খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। এটা মেয়েদের মেয়ে, ছেলে মানুষ, আসলে ব্যাপারটা ভালো দেখায় না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবার আসবো রিমি, ভাবিস না তুই। দূরে ঠেলে দিলেই আমি দূরে সরে যাব, বরং আরো কাছে চলে আসবো। নিজের খেয়াল রাখিস, আসছি। প্রিয়ল চলে গেল। যাওয়ার আগে রিয়াকে বলে গেল কোনো অসুবিধা হলেই যেন তাকে কল করে। প্রিয়ল যেতেই রিয়া রিমিকে বসিয়ে পানি পান করালো, তারপর খাবার বেড়ে আনলো। রিমি খেতে না চাইলেও জোর করে খাইয়ে দিল। আজ ক্লাস করতে ইচ্ছে করছে না, চল না এই ক্লাস ব্যাং করি। রিমি সম্মতি জানালো। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠে বলল, গ্রেট, চল আইসক্রিম খাবো। আমার ট্রিট। কোন ফ্লেভার খাবি? তোর সেটা ভালো লাগবে, তোর যেটা ভালো লাগবে। প্রিয়া ক্যান্টিন থেকে দুটো আইসক্রিম নিয়ে আসলো। দুজনেই ছাতিম গাছের নিচে বসলো। প্রিয়া আইসক্রিম খেতে খেতে বিভিন্ন গল্প করতে লাগলো। ইদানিং প্রিয়ার কথা বলা অধিকাংশই বেড়ে গেছে। কারো কথা শোনার ধৈর্য তার নেই, সে নিজের কথা প্রকাশ করতেই ব্যস্ত। রিমি চুপচাপ প্রিয়ার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কত অভিনয় করবি প্রিয়া? প্রিয়ার মুখটা কালো মেঘে ছেয়ে গেল। মুখের মিষ্টি হাসি মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে। সে আমতা আমতা করে বলল, অভিনয়? কিসের অভিনয়? কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ভালোই বুঝতে পারছিস প্রিয়া, সব জেনেও কেন না জানার ভান করছিস? আমার ওপর রাগ হচ্ছে না তোর? ইচ্ছে করছে না আমাকে গালিগালাজ করতে? জানতে ইচ্ছে করছে না কেন এতদিন লুকিয়ে গেলাম? তোর যত রাগ জমে আছে আমার ওপর, ঝেড়ে ফেল। আমাকে মারতে ইচ্ছে করলে মার, বকতে ইচ্ছে করলে বকা দে, কিন্তু এভাবে সবকিছু স্বাভাবিক আছে সেই নাটক করিস না প্লিজ। তোর এই আচরণ আমি নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। আমি সবটা ভুলে গেছি, তুইও ভুলে যা। না, তুই কিছুই বলে যাস না, আর আমিও কিছু শুনেছি। সেটা আমার পক্ষে সম্ভব নয় প্রিয়া। সম্ভবত সম্ভব করতে হবে আমাকে, যদি তুই সত্যিই নিজের ভালো বন্ধু ভেবে থাকিস। তবে ভুলে যা সবকিছু। কিছুদিন পর আমার আর প্রিয়লের বিয়ে।
আমি অন্য কিছু ভাবতে চাই না রিমি। রিমি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, তুই প্রিয়লকে ভালোবাসিস? প্রিয়া ১ সেকেন্ডও সময় নিল না। ঝটপট উত্তর দিল, হ্যাঁ, আমি প্রিয়লকে ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমার সংসার কেমন হবে সেই চকও করে ফেলেছি। বিয়ের পরের প্রতিটি মুহূর্ত আমার কল্পনার জগতে সাজিয়ে রেখেছি। কি করে সে কল্পনা ভেঙে ঘুরিয়ে দেই? এই কয়দিনে আমার অস্তিত্বের অংশ হয়ে উঠেছে প্রিয়ল। ওকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয়। তোর কাছ থেকে সব শুনে নিজেকে অনেক বুঝিয়েছি রিমি। বিশ্বাস কর, কিন্তু আমি ব্যর্থ। ভালোবাসা ত্যাগ করার মতো মহান আমি হতে পারিনি। প্রিয়লকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে কল্পনাও করতে পারছি না আমি। কি করব বল? প্রিয়ল আমার জীবনের প্রথম ভালোবাসা। এতদিন হয়তো ওর অপেক্ষাতেই একাকিত্বে কাটিয়েছি। প্রিয়ল মানুষটা এমন, যাকে ভালো না বেশে থাকাই দুষ্কর। আমি দুনিয়ার আমি সব ভুলতে রাজি, তবে প্রিয়লকে নয়। তুই কেন আর একটু আগে বললি না রিমি? কেন প্রিয়লের প্রতি আমার অনুভূতি জন্মানোর অপেক্ষা করলি? আগে জানলে আজ এমন ধর্মসংকটে পড়তে হতো না আমার। প্রিয়ার চোখে জল ভিজে উঠল। আমি ভয় পেয়েছিলাম প্রিয়া। তুই আমার একমাত্র বন্ধু। আমি তোকে হারাতে চাইনি, তোকে কষ্টও দিতে চাইনি। তাহলে সেদিন কেন বললি অজানাই রয়ে যেত? কেন আমাকে জানালি না রিমি? সবটা চেপে যেতে পারতি। প্রিয়ল আর আমার বিয়ে হয়ে যেত, আমাদের সুন্দর একটা সংসার হতো, বেশ তো হতো। সবটা অজানাই রয়ে যেত। তুই কেন আমার স্বার্থপর হয়ে বাধ্য করছিস রিমি? আমি তো স্বার্থপর হতে চাইনি, সবসময় মানুষের ভালোই চেয়ে এসেছি। মানুষের স্বার্থে নিজের সবটা বিলিয়ে দিয়েছি। প্রিয়া, না না, আমি একটা স্বার্থপর না। স্বার্থপর তুইও। এতগুলো বছর পর হঠাৎ করে আবার যখন প্রিয়লের মুখোমুখি হলি, তখন তোর ভিতরের তপ্ত অনুভূতি পুনরায় জেগে উঠেছিল। তোর মধ্যেও প্রিয়লকে ফিরে পাবার বাসনা জন্মেছিল। সেজন্যই তুই আমাকে সবটা জানিয়েছিস, যেন সব জেনে আমি বিয়েটা ভেঙে দিই আর প্রিয়ল তোর হয়। ঠিক বলিনি? প্রিয়া, কি বলছিস তুই? এমন কিছুই না। তুই আমায় ভুল বুঝছিস। প্রিয়ল ভাইয়া আর আমার সম্পর্কের ইতি ঘটেছে অনেক আগেই। আমাদের মধ্যে নতুন করে আর কিছুই হবার নয়। প্রিয়ল ভাইয়া বারবার আমার মেসে এসে মেসেজ করে, কল করে বিরক্ত করছিল। আমি ভয় পাচ্ছিলাম অন্য কোনোভাবে সবটা তোর সামনে আসলে তুই আমাকে ভুল বুঝবি, আঘাত পাবি। আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে। সেজন্যই তোকে সবটা নিজের থেকে জানিয়েছি, অন্য কিছু ভেবে নয়। বিশ্বাস কর প্রিয়া। বেশ, তোর মনে যদি অন্য কিছু না থাকে তবে প্রিয়লকে পেতে আমায় সাহায্য কর। রিমির দম বন্ধ হয়ে আসছে, বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। ছাতিম গাছ তবে কি অক্সিজেনের পরিবর্তনে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে? সাহায্য করবি তো রিমি? রিমি জবাব দিতে পারল না। ভিতরের অস্থিরতা তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। সে কথা বলার শক্তি পাচ্ছে না। মুখে যতই বলুক না কেন সে অতীতকে পেছনে ফেলে এসেছি। প্রিয়লকে আর ভালোবাসে না, তবে মন কি সত্যি সব ধুয়ে মুছে ফেলেছে? কিচ্ছু অবশিষ্ট রাখিনি? কেন এ মন সায় দিতে পারছে না প্রিয়লকে, প্রিয়ার আবদারকে? এখনো কি সুপ্ত অনুভূতি লুকায়িত আছে? রিমির চোখ অজান্তেই ভিজে উঠেছে। সেটা অনুভব করতে তৎক্ষণাৎ মুছে নিল। আমি তোর কাছে কখনো কিছু চাইনি রিমি, আজ চাইছি, দিবি আমায়? রিমি মেকি হেসে মাথা নাড়ালো। প্রিয়া মৃদু হেসে রিমিকে জড়িয়ে ধরল। ভার্সিটি থেকে ফেরার পথে অন্যমনস্ক হয়ে হাঁটছে রিমি। তার মন বারবার প্রিয়ার বলা কথাগুলোই আটকে আছে। সত্যি কি স্বার্থপর হয়ে উঠেছিল রিমি? প্রিয়লকে পাবার বাসনা জেগেছিল? প্রিয়ার বলা কথাগুলো কেন বুকে তীরের মতো বিঁধছে? রিমির মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রিমি কি তবে বুঝতে পারছে না কিভাবে প্রিয়লকে তার থেকে দূরে সরাবে? অনেক তো চেষ্টা করলো, পেরেছে কি? রিমি হাঁটতে হাঁটতে কখন যে ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়েছে খেয়াল নেই। সামনের দিকে আসা মোটর সাইকেল কখন যে হর্ন বাজিয়ে যাচ্ছে, কিন্তু রিমির কানে সে আওয়াজে পৌঁছাচ্ছে না। সে নিজের চিন্তায় মগ্ন। হঠাৎই রিমি হেঁচকা টান অনুভব করলো। ভয়ে বুক হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। রাস্তার দিকে তাকাতেই বুঝতে পারলো এতক্ষণ কেন সে ভুল হাঁটছিল। যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারত। রিমি চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। তার প্রাণ বাঁচানোর লোকটা ধন্যবাদ দিতে চোখ তুলে তাকাতেই আরেক দফা চমকালো। আপনি? আশেপাশে প্রচন্ড শব্দ, গাড়ির হর্ন।
হকারদের ডাকাডাকি নানা কিছু, এত কিছুর পরও দুজনের মধ্যে নিস্তব্ধতা বিরাজমান। চারিপাশের শব্দ তাদের কান ব্যাথ করে মস্তিষ্কে প্রবেশ করছে না। তারা একে অপরের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। হঠাৎই রিমির মুখে গাম্ভীর্য ফুটে উঠল। পুরনো স্মৃতি স্মরণ হতেই সেখান থেকে দূরে সরে যেতে মরিয়া হয়ে উঠল। রিমি, একটু দাঁড়াও, কথা আছে। সাকিন পথ আটকে দাঁড়ালো। রিমি রাগান্বিত গলায় বলল, আমার আপনার সাথে কোনো কথা নেই, সরে দাঁড়ান। রিমি, প্লিজ আমাকে 2 মিনিট সময় দাও, প্লিজ, আমি হাত জোড় করে অনুরোধ করছি। বিরক্তিতে রিমির মুখমণ্ডল ছেয়ে গেল। জাজলো কণ্ঠে বলল, আপনার মনে আছে আমি কত কাকুতি মিনতি করেছিলাম সত্যিটা বলার জন্য? আপনি কি করেছিলেন? চুপচাপ দাঁড়িয়েছিলেন, যেন সবার অভিযোগের সাথে সায় দিচ্ছিলেন। ভেবেছিলেন আপনি ছেলে মানুষ, আপনার চরিত্রে কোনো দাগ লাগবে না। সব দাগ তো রিমির গায়েই লাগছে। আপনার তো কোনো সমস্যা নেই, তাই মুখ কালো করে মুখে কুলু পেতে ছিলেন। আজ হঠাৎ এমন বচন আসছেন কোথা থেকে? সাকিনের মাথা নিচু হয়ে গেল। রিমির চোখে চোখ রেখে কথা বলার শক্তি তার নেই। সেদিনের জন্য আমি ক্ষমা চাচ্ছি রিমি, আমাকে মাফ করে দাও। কি বলো তো, ভালোবাসা মানুষকে লোভী করে তোলে। সেই লোভে মানুষকে ভালো মন্দ বিচার করার সুযোগ দেয় না। আমারও লোভ হয়েছিল, তোমাকে পাবার লোভ। তোমাকে পাওয়ার লোভ আমি সামলাতে পারিনি, তাই তো স্বামীর কথাই সায় দিয়েছিলাম। এমন জঘন্য ঘটনার অংশীদার হয়েছিলাম। তবে তোমাকে পাওয়া আর হলোই না। ভাগ্য যে আমায় সহায় হয়নি। আপনি বলছেন আপনি আমায় ভালোবাসেন, অথচ ভালোবাসার মানুষের সাথে এত নোংরা খেলা কি করে খেলতে পারলেন? আপনার বিবেকে বাধা দেয়নি? একবারও মনে হয়নি এত কিছু সহ্য করার ক্ষমতা আমার আছে কিনা? আমি মিথ্যে কলঙ্ক নিয়ে বাঁচতে পারবো কিনা? মনে হয়নি? আচ্ছা, আপনি আদৌ আমায় ভালোবেসেছিলেন তো? নাকি শুধুমাত্র দৈহিক চাহিদা মেটাতে চেয়েছিলেন? রিমি, আপনার মুখে নিজের আপনার মুখে নিজের নাম শুনতেও ঘৃণা লাগছে আমার। আপনার কোনো ধারণা নেই আপনার কর্মের জন্য আমাকে কত নিষ্ঠুরতার সম্মুখীন হতে হয়েছে। প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হয়েছে। আর আপনি ব্যাস সরি বললেই খালাস। সবকিছু কত সহজ আপনার জন্য, তাই না? রিমির চোখ ভিজে উঠেছে, রাগে ক্রোধে নাকের ডগায় লালচে বর্ণ ধারণ করেছে। সাকিন রাস্তায় হাঁটু বাস করে বসলো। অশ্রুসিক্ত নয়নে রিমির দিকে তাকালো। দুহাত জোড়ো করে বলল, আমাকে মাফ করে দাও রিমি, আমি অনুতপ্ত। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে রাজি। রিমি আশেপাশে তাকালো। রাস্তায় যাতায়াতরত মানুষজন কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। কেউ কেউ ইতিমধ্যে মোবাইলে ভিডিও ধারণ করা শুরু করে দিয়েছে। কি করছেন আপনি? উঠুন বলছি। আশেপাশের লোকজন তাকিয়ে আছে। যে পর্যন্ত তুমি আমাকে শাস্তি না দিচ্ছ অথবা আমাকে ক্ষমা না করছো, ততক্ষণ পর্যন্ত আমি উঠবই না। এভাবেই থাকবো। আপনি আবার আমাকে মানুষের মাঝে হাসির খোরাক বানাচ্ছেন। রিমি, জানো এতগুলো বছর আমি দেশে আসারই সাহস পাইনি। সাকিব, স্বামী, মামা, মামি কোনো রিলেটিভের সাথেও যোগাযোগ রাখিনি। আমার ভিতরের অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল। বারবার তোমার কান্না ভেজা মুখ চোখের সামনে ভেসে উঠছিল। মস্তিষ্ক স্মরণ করিয়ে দিচ্ছিল তোমার সাথে আমি কত বড় অন্যায় করেছি। আমি দেশে এসেছি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে রিমি, কিন্তু কিভাবে তোমার মুখোমুখি হব বুঝতে পারছিলাম না। আজ হঠাৎ যখন সামনে চলে এলে এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না রিমি। তোমার যত ক্রোধ আছে ঢালতে পারো, চাইলে আমাকে মারো, পুলিশে দাও, তুমি যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। আপনি আগে উঠুন প্লিজ, আশেপাশের মানুষ দেখছে। দেখুক, আমি পরোয়া করি না, কিন্তু আমি তো করি। আপনি আজও শুধু নিজের স্বার্থই দেখছেন। বেশ, থাকুন আপনি যতক্ষণ ইচ্ছে। রিমি নিজের গন্তব্যের দিকে হাঁটা শুরু করলো। কয়েক কদম এগোতেই মোবাইলের স্ক্রিনে প্রিয়লার নাম্বার ভেসে উঠল। নাম সেভ করা নেই, তবে নম্বর রিমির ততষ্ট। রিমি কল কেটে দিল। প্রিয়ল আবার কল করলো। রিমি ছড়া গলায় কিছু শোনাবে বলে এবার কল রিসিভ করলো, কিন্তু রিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়ল রূঢ় কণ্ঠে বলে উঠল, কোথায় তুই? তোমাকে জানানোর প্রয়োজন মনে করছি না। আমি এখন ভীষণ রেগে আছি রিমি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। যা জিজ্ঞাসা করেছি তার জবাব দে। তোমাকে বলতে বাধ্য নই আমি।
আমার উপর অধিকার ফলাতে আসবে না। হ্যাঁ, সব অধিকার তো সাকিনকেই দিয়ে রেখেছিস রাস্তাঘাটে তামাশা করার, মানুষকে এন্টারটেইন করার, যখন যা খুশি করার। সাকিন ভাইয়ের কথা আসছে কোথা থেকে? তুই আমাকে জিজ্ঞাসা করছিস না? তুই আমাকে জিজ্ঞাসা করছিস? বলবি তো তুই আমাকে সাকিন কোথা থেকে আসলো? সাকিনের সাথে তোর এখনো সম্পর্ক আছে, আমাকে জানাসনি কেন? কেন এতদিন আমাকে অন্ধকারে রাখলি? আমাকে পেছনে পেছনে ঘুরিয়ে খুব মজা পেয়েছিস, তাই না? রিমি কিছুই বুঝতে পারছে না প্রিয়ল কেন সাকিনের প্রসঙ্গ তুলছে। সাকিনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সেটাই বা প্রিয়ল জানলো কি করে? পিছনে স্পাই লাগিয়েছে নাকি? কিভাবে জানলাম ভাবছিস তো? তোর আর সাকিনের প্রেমলীলা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখনো না বুঝার ভান করে থাকবি রিমি? রিমি কল কেটে দিল। কল কাটতেই প্রিয়ল রেগে স্টিয়ারিং জুড়ে আঘাত করলো। তারপর গাড়ি স্পিড বাড়িয়ে দিল। কল কাটতেই রিমি লক্ষ্য করলো শিলা, রিয়া মেসেজ করেছে। সবাই ভিডিওর সত্যতা সম্পর্কে জানতে চাইছে। এরই মাঝে প্রিয়াও কল করলো। এত তাড়াতাড়ি কাজে লেগে পড়বি ভাবিনি। মানে? প্রিয়লকে দূরে সরানোর কাজ। আমি ভিডিও দেখেছি রিমি। ছেলেটা কে রে? রিমিকে জবাব দিতে চাই না দিয়েই প্রিয়া বলল, সে যেই হোক, দেখতে বেশ ভালো। রাজি হয়ে যা রিমি, তোদের দুজনকে বেশ মানাবে। প্রিয়ার কণ্ঠে উল্লাস টের পাচ্ছে রিমি। রিমি কিছু বলল না। মোবাইল কানে ধরে পিছনে ফিরে তাকালো। সাকিন এখনো সেভাবেই বসে আছে। রিমি কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে প্রিয়াকে বলল, পরে কথা বলছি। রিমি সাকিনের দিকে এগিয়ে গেল। রিমি সামনে দাঁড়াতেই সাকিন চোখ তুলে তাকালো। রিমি দৃঢ় কণ্ঠে বলল, উঠুন, আপনার শাস্তি কি হবে ঠিক করেছি। সাকিনের মুখের মলিনতা কিছুটা দূর হলো। সে উঠে দাঁড়ালো। আমি সব শাস্তি মেনে নিতে প্রস্তুত। বলো কি শাস্তি দেবে? বিয়ে করবেন আমায়? হ্যাঁ? সাকিন ভড়কে গেল। তার সারা শরীর যেন তড়িৎ স্পৃষ্ট হয়েছে। সে কি ভুল শুনলো? টিউশন শেষে মেসের কাছাকাছি আসতেই দেখতে পেল প্রিয়ল তার গাড়ির হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উস্কো খুস্কো চুল, হাতে জ্বলন্ত সিগারেট। পায়ের কাছে ইতিমধ্যে অনেকগুলো সিগারেটের টুকরো পড়ে আছে। সিগারেটের ধোঁয়ার চারিপাশ ভরে উঠেছে। সেই ধোঁয়া নাকে যেতেই রিমি কাশতে শুরু করলো। তৎক্ষণাৎ ওড়না দিয়ে মুখ চেপে নিল। প্রিয়ল হাতে থাকা সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে পিষিয়ে ফেলল। রিমির দিকে এগিয়ে যেতে রিমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। সাকিন দেশে এসেছে কবে? জানি না। সত্যিই জানিস না? না। সাকিনের সাথে তোর সবসময় যোগাযোগ ছিল? না। ওর সাথে দেখা হলো কি করে? কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স? প্রিয়ল প্রশ্ন করতে বারবার পায়চারি করছিল। রাগে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। প্রিয়ল কপালে হাত বুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথেই কেন সবসময় ইনসিডেন্ট হয় রিমি? আমাকে কো আমাকে কি বোকা পেয়েছিস? তুই যা বলবি তাই আমাকে বিশ্বাস করতে হবে? করো না। আমি বলিনি বিশ্বাস করতে। তাছাড়া আমাকে বিশ্বাস করলেই বা কবে? সময় তো সবসময় তো অন্যের কথায়, অন্যের দেখাকেই বিশ্বাস করে এসেছো। তুমি মিথ্যা প্রমাণ করতে পারিসনি। তুই মিথ্যে প্রমাণ করতে পারিসনি রিমি, আর এখন আমাকে দোষ দিচ্ছিস? প্রমাণ করার সুযোগ দিয়েছিলে তুমি। বেশ, এখন দিলাম। প্রমাণ কর সাকিনের সাথে তোর কোনো সম্পর্ক নেই। ছিল না? নেই। রিমি হাসলো, উচ্চস্বরে হাসলো। হাসছিস কেন? অনেক সময় পেরিয়ে গেছে। এখন আর কিছু প্রমাণ করা না করা কারোর বিশ্বাস বা অবিশ্বাস আমার কিছু যায় আসে না। আমি কোনো প্রমাণ দিব না। মানুষ তখনই পিছু হটে যখন তার ভিতরে ভয় কাজ করে, সত্যি প্রকাশে ভয়। তাহলে কি ভেবে নিব লোকে যা বলেছে সব সত্যি? সব স্বীকার করেছিস? রিমি চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ, সাকিন ভাইয়ার সাথে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, সাকিন ভাইয়ার সাথে আমি শুয়েছি। হ্যাঁ, সাকিন ভাইয়ার সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমি সাকিন ভাইয়াকে বিয়ে করতে যাচ্ছি। রিমি! প্রিয়ল রাগে রিমোর গলা চেপে ধরল। তোর চোখ থেকে তোর চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। তার চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। রিমি দুহাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারলো না। প্রিয়ল রিমিকে গাড়ির সাথে চেপে ধরে বলল, কেন আমার জীবন নিয়ে খেললি রিমি? কেন? আমি তোকে কখনো ভালোবাসতাম।
আমি তো তোকে তখনও ভালোবাসতাম, এখনো বাসি। এত কিছুর পরও তোকে মন থেকে মুছে ফেলতে পারছি না কেন? আমাকে বেচারা বানিয়ে তুই তো দিব্যি আছিস সাকিনের সাথে। এতদিনের আশার আলো এক মুহূর্তেই নিভিয়ে দিলি রিমি। এতগুলো বছর বুকে কষ্ট পুষে রেখেছিলাম কেন? সেদিন তোকে বলার সুযোগ দেয়নি কেন? কেন তোকে বিশ্বাস করিনি? কেন সততা যাচাই না করে তোকে দূরে ঠেলে দিয়েছি? অনুতাপের পাহাড় জমেছিল রিমি। সেই পাহাড় এতটাই বড় হয়েছিল যে আমার জীবনযাত্রা থমকে গিয়েছিল। ভেবেছিলাম তোকে খুঁজে বের করে বোঝা কমাবো, সত্যতা যাচাই করব। আমি সাকিনের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। ও সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তবে যখনই একটু আশার আলো খুঁজে পেলাম, ঠিক তখনই তুই সবটা লন্ডভন্ড করে দিলি রিমি। তার চেয়ে অনুতাপ নিয়ে বেঁচে থাকা ঢের ভালো। প্রিয়ল রিমিকে ছেড়ে দিল। রিমি গলায় হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আজ তোকে বিশ্বাস করতে ইচ্ছে করছে রিমি। তুই শুধু একটিবার বল যা বলেছিস সব মিথ্যে। তুই আমাকে টোকাসনি। সাকিনের সাথে তোর কোনো সম্পর্ক নেই, ছিল না। প্লিজ বল। প্রিয়ল বেকুল কণ্ঠে বলল। কিন্তু প্রিয়লের বেকুলতা উপেক্ষা করে রিমি দৃঢ় কণ্ঠে বলল, সব সত্যি। আমি আমার জীবন এগিয়ে গিয়েছি, তুমিও এগিয়ে যাও। সামনে তোমার আর প্রিয়ার বিয়ে। আমি দোয়া করব তোমরা দুজন যেন অনেক বেশি সুখী হও। আমি আর সাকিন একসাথে তোমাদের বিয়েতে যাব। রিমির মুখে মেকি হাসি। প্রিয়ল তাচ্ছিল্যের সুরে বলল, সাকিন ভাইয়া থেকে শুধু সাকিন? তোদের দোয়া আমার লাগবে না। তোরা দুজন আমার সামনে না আসলেই বরং খুশি হব। সরি, তোমাকে বেশি খুশি করতে পারবো না। আমি বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা মিস করে কি করে বলো? তোর লজ্জা করবে না আমার বিয়েতে যেতে? কিসের লজ্জা? আমি তো সাকিনের সাথেই যাব, একা নয়। যার সাথে আমার ঘনিষ্ঠতা, তাকে বর হিসাবে সাথে নিয়ে গেলে কেউ কিছু বলতে পারবে না। এতটা বেহায়া কবে থেকে হয়েছিস রিমি? রিমি হেসে বলল, আরে আরে, তুমি কেন লজ্জা পাচ্ছ? আমি তো সাকিন আর আমার অন্তরঙ্গ মুহূর্তের কথা বলছি না। শুধু চুপ কর রিমি। আমার কান আর নিতে পারছে না। তোকে ভালোবেসে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। ছি, আমি জীবনেও তোর মুখ দেখতে চাই না। প্রিয়ল রেগে চলে গেল। রিমি প্রিয়লের যাবার পানে চেয়ে রইল। এতক্ষণে আটকে রাখা নোনা জল এক 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 করে গড়িয়ে পড়তে লাগলো। বিয়ের বেশি দিন বাকি নেই, তাই বিয়ে উপলক্ষে শাড়ি, লেহেঙ্গা, গহনা ইত্যাদি বাছাই পর্ব চলছে। জান্নাতের ড্রয়িং রুমে ভরে উঠেছে নানান রকমের শাড়ি গহনা। পারভিন, সুলতানা, রুকসানা, নিতা, শাকিলা, পাপড়ি সবাই রয়েছে। যে যার পছন্দ অনুযায়ী ড্রেস পছন্দ করছে। তবে প্রিয়লের বিয়ের কোনো কার্যক্রমে আগ্রহ নেই। সে সেদিকে ফিরেও তাকালো না। বাসায় পৌঁছাতেই নিজের রুমের দিকে পা বাড়ালো। প্রিয়লকে দেখে পারভিন সুলতানা তাকে ডাকলেন। নিজের গায়ে একটা শাড়ি জড়িয়ে বললেন, পান্না দেখ তো এই শাড়ি আমায় মানাবে কিনা। প্রিয়ল একবার তাকিয়ে বলল, মানাবে। ফের সিঁড়ির দিকে পা বাড়ালো। পারভিন সুলতানা পিছু ডেকে বললেন, এদিকে আয়, দেখ তো প্রিয়াকে কোন শাড়িতে ভালো লাগবে। তুই চুজ করেছিস শুনলে মেয়েটা খুশি হবে। যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই রাখো, আমাকে এসবে জড়িও না। প্রিয়ল দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। সেদিনের থেকে ছেলেটা পূর্বের তুলনায় আরো বেশি গম্ভীর হয়ে গিয়েছে। সীমিত কথা বলে, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। রুমে প্রবেশ করলেই সিগারেটের ধোঁয়ায় দম আটকে আসে। পরিপাটি ছেলেটার রুম এখন সবসময় অগোছালো থাকে। এসব কি শুনছি আন্টি? প্রিয়ল ভাইয়ার সাথে নাকি বিয়ে? সাম্মী পাশে ফিরে তাকালো। বিয়ের আয়োজনও দেখি শুরু হয়ে গেছে। প্রিয়ল ভাইয়ার বিয়ে অন্য কারোর সাথে করতে হতে পারে না। আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? স্বামীর বর্ধিত কণ্ঠস্বর শুনতে পেয়ে সকলে তার দিকে তাকালো। পারভিন সুলতানা আতঙ্কিত হয়ে দ্রুত স্বামীর কাছে এগিয়ে আসলেন। ফিসফিসিয়ে বললেন, চল আমার সাথে। তিনি স্বামীকে টানতে টানতে নিজের রুমের ভিতরে নিয়ে গেলেন। প্রিয়ল ভাইয়া শুধু আমার। আপনি আমাকে বলেছিলেন রিমিকে তাড়াতে পারলে প্রিয়ল ভাইয়ার সাথে আমার বিয়ে দিবেন। সব প্রতিশ্রুতি ভুলে গেলেন? ধীরে কথা বল, আশেপাশে অনেক লোকজন আছে। প্রিয়লও বাসায়। প্রিয়লের কানে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে।
হোক, আমি কোনো কিছুর পরোয়া করি না। আপনি এখনই প্রিয়ল ভাইয়ার বিয়ে ভাঙবেন আর আমার বাসায় প্রপোজাল পাঠাবেন। নইলে নইলে কি? তুমি ভাবলে কি করে তোমার মতো মেন্টালি সিক মেয়েকে আমার পুত্রবধূ বানাবো? শাম্মীর কপাল ভাঁজ পড়ল। পারভীন সুলতানা কি বলছেন বুঝতে পারছেন না সে। সাকিনের বিয়ের ঘটনা বলিনি আমি। আমি সবটা জানি শাম্মী। সেদিন রিমিকে মারার জন্য শুরুর রুমে তুমি আগুন লাগিয়েছিলে, তাই না? স্বামী চমকে উঠল, উদ্বিগ্ন কণ্ঠে বলল, "আ আপনি কি করে?" "সেদিন কন্ট্রোল রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছিলাম। ওসব জেনেও তোমার মতো ডেঞ্জারাস মেয়ের সাথে নিজের কলিজার টুকরা ছেলেকে বিয়ে দিব ভাবলে কি করে? সেদিন তোমার ক্রোধে আমার ছেলেটাও মরতে বসেছিল। এত কিছু জেনে আমার ছেলের জীবনে তোমাকে আসতে দেই কি করে বলো? তোমাকে বিয়ে করলে আমার ছেলের জীবন নরক হয়ে যাবে। রাগের বশে কবে না কবে আমার ছেলেকেই জ্বালিয়ে দাও। আমি প্রিয়ল ভাইয়াকে ভালোবাসি। আমি কেন ভাইয়ার ক্ষতি করব? আমি ভাইয়াকে আগলে রাখবো। প্রিয়লকে বলে যাও তুমি ওর আশেপাশেও আসবে না। নইলে সেদিনের ঘটনার পিছনে যে তুমি ছিলে সেটা প্রিয়লকে জানিয়ে দেব।" থ্রেট দিচ্ছেন? এই সাম্মীকে? হ্যাঁ, দিচ্ছি। আপনি বলে যাচ্ছেন আমিও আপনার সিক্রেট জানি। প্রিয়ল ভাইয়া আমার না হলে আমি সবাইকে আপনার সত্যিটা জানিয়ে দেব। কিভাবে রিমিকে তাড়ানোর জন্য আমাকে ডেকে নিয়ে চক কষেছিলেন। আপনি যে রিমিকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন সবটা। বেচারা রিমি তো আপনার জঘন্য খেলার শিকার হয়েছে মাত্র। ওর কোনো দোষই ছিল না। বলো আমার ছেলে তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। ভাববে ওকে পাওয়ার জন্য বানিয়ে বানিয়ে বলছো। বেশ তো, তবে বলেই দেখি। সামনে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরে দাঁড়াতেই দরজার কাছে প্রিয়লকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ভয়ে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলো, প্রিয়ল ভাইয়া, তুমি? ইতিমধ্যে প্রিয়লের মুখে অভিভূতি বদলে গেছে। রাগে তার মুখমণ্ডল লাল হয়ে উঠেছে। চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। সাম্মী শুকনো ঢোক গিলল। ভয়ে গলা শুকিয়ে এসেছে তার। সে সেখানেই দাঁড়িয়ে কাঁপতে লাগলো। পারভিন সুলতানও একই হাল। দুজনেই বয়ে সংকুচিত হয়ে গেছে। প্রিয়লের নীরবতা যেন ঝড়ের আগমনী বার্তা দিচ্ছে। পারভিন সুলতানা ঘামতে শুরু করলো। হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়ছে। এই মুহূর্তে কি তার জ্ঞান হারানোর অভিনয় করবে? প্রিয়ল কি বিশ্বাস করবে? করলেই বা কি জ্ঞান ফিরলে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করবে। এত সহজেই কি ছেড়ে দেবে তাদের? অল্প সময়ের মধ্যে সাম্মী পারভিন সুলতানের মনে অনেকগুলোই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে ক্ষিপ্ত গতিতে এগিয়ে আসলো প্রিয়ল। এসেই সাম্যের গালে টাচ করে থাপ্পড় বসিয়ে দিল। সাম্যী তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। প্রিয়ল থাপ্পড়টা এতটাই জোরে মেরেছে যে রুমের চার দেওয়ালে আটকে বারংবার কানে বাজতে লাগলো। পারভিন সুলতানা ভড়কে উঠলেন। তিনি গালে হাত দিয়ে দুকদম পিছিয়ে গেলেন। প্রিয়ল নিচু হয়ে দুহাতে সাম্যের গলা চেপে ধরল। তার অন্তরের অগ্নিস্ফুলিঙ্গ মুখবয়ব ভেদ করে বাইরে এসে দাঁড়ালো। সে বজ্র কণ্ঠে বলল, তোর সাহস হলো কি করে আমার রিমিকে আগুনে পুড়িয়ে মারতে চাওয়ার? তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই আমার রিমিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলি। তোর কপাল ভালো আমি আগে জানি নাই। কিছুদিন বাঁচার সুযোগ পেয়েছিস, নইলে ওই দিনই তোর দেওয়া আগুন তোকেই ফুরিয়ে ফেলতাম আমি। আজ তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। স্বামীর শ্বাস প্রায় শেষের দিকে। সে নিজের সর্বস্ব দিয়ে প্রিয়লের কাছ থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। প্রিয়লের ভয়ঙ্কর রূপ দেখে পারভিন সুলতানা থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। ভয় বিস্ময় একত্রিত হয়ে তাকে নিস্তেজ করে তুলেছে। সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে প্রিয়লের কর্মকাণ্ড। খেয়াল হতেই তিনি ছুটে গেলেন প্রিয়লকে সরাতে। ওকে ছেড়ে দে পান্না, মেয়েটা মরে যাবে তো। মারতেই তো চাচ্ছি। দরকার হলে পুলিশে দে, তবুও নিজ হাতে খুন করিস না বাবা। লক্ষ্মী ছেলে আমার, ছেড়ে দে। পারভিন সুলতানার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রিয়লকে টেনে সরালেন। চারা পেতে সামনে গলা খাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাসক্রিয়া স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। ছাড়ো আমায়, আজ একে মেরে ফেলবো।
ওকে শেষ না করা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। ও আমার রিমিকে মারতে চেয়েছে, আমার রিমিকে দুনিয়ার সামনে বদনাম করেছে। ওর জন্য আমি কি রিমিকে ভুল বুঝেছি, কষ্ট দিয়েছি? এতগুলো বছর রিমির থেকে দূরে থেকেছি, আমার জীবনের কতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আমি ওকে ছাড়বো না। শাম্মী হাঁপাতে হাঁপাতে বলল, আমি যা করেছি তোমাকে ভালোবেসেই করেছি, তোমাকে পাবার জন্য করেছি। ভালোবাসার ক্ষেত্রে সব জায়েজ। প্রিয়ল ফের শাম্মীকে মারতে উদ্যত হলো। পারভীন সুলতানা প্রিয়লকে শক্ত করে জাপটে ধরলেন, চোখের ইশারায় শাম্মীকে চলে যেতে বললেন। শাম্মী হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, আমার সাথে তো তোমার মাও জড়িত ছিল, তোমার মা সবটা জেনেও তোমার থেকে লুকিয়েছে। রিমিকে বদনাম করে বাসা থেকে বের করার পরিকল্পনা পুরোটাই তোমার মায়ের। আমি সাহায্য করেছি মাত্র, মাস্টারমাইন্ড তো তোমার মাই। কই তাকে তো কিছু বলছো না, শুধু আমার দোষটাই চোখে পড়লো। পারভীন সুলতানা বাদন হালকা হলো। প্রিয়ল এক ঝাটকায় পারভীন সুলতানাকে দূরে সরিয়ে দিল, পাশে থাকা ওয়ার্ডরোবের উপরে সমস্ত জিনিস ফেলে দিল। শাম্মী সেখানে এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত বেগে প্রস্থান করলো। এদিকে ড্রয়িং রুমের ভাঙচুরের আওয়াজ পৌঁছে গেল। সবাই কৌতূহলী দৃষ্টিতে উপরে তাকালো। সামনেকে তড়িঘড়ি করে নিচে নামতে দেখে রুকসানা প্রশ্ন করলো, এভাবে হাঁপাচ্ছ কেন? কিছু ভাঙচুরের শব্দ আসলো মনে হলো। স্বামী বিরক্তিভরা কণ্ঠে বলল, নিজেরা গিয়ে দেখুন। ফের বাঙ্গার শব্দ শোনা গেল। সবাই কৌতূহলী হয়ে পারভিন সুলতানার রুমের দিকে গেলেন। পান্না, শান্ত হ বাবা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। রিমিকে দূর করার একটা রাস্তায় আমার মাথায় এসেছিল, তুই আমাকে মাফ করে দে। এখন তো রিমিও অন্য কারোর সঙ্গে আছে, ওকে ওর মতো থাকতে দে। কিছুদিন পর তোর বিয়ে, প্রিয়ার সাথেই তুই সুখে থাকবি দেখিস। মায়ের দোয়া তোর সাথে আছে, পাগলামি করিস না বাবা। প্রিয়লের রাগ থামছেই না, সে সামনে যা পাচ্ছে সব চুরে ফেলে দিচ্ছে। সকলে রুমের প্রবেশ করতেই দেখতে পেল সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। নিতা বিচলিত হয়ে পারভিনকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে পাপা? কি হয়েছে আপা? প্রিয়ল এমন করছে কেন? পারভিন সুলতানা জবাব দিতে পারলেন না, চুপচাপ দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। কিছু না বললে আমরা বুঝবো কি করে কি হয়েছে, এসবের মানে কি? প্রিয়ল জবাব দিল না। সামনে থাকা ফুলদানি দিয়ে ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙতে উদ্যত হলো। নিতা দ্রুত এগিয়ে গিয়ে প্রিয়লের হাতে ধরে থামিয়ে দিল। প্রিয়লের হাত থেকে ফুলদানি কেড়ে নিয়ে কড়া গলায় বলল, প্রিয়ল পাগলামি থামা। কি করেছিস রুমটার? কেন এমন করছিস? প্রিয়ল মুহূর্তে শীতল হয়ে উঠল, ভগ্ন দৃষ্টিতে নিতার দিকে তাকালো। প্রিয়ল এমন বিধ্বস্ত অবস্থায় দেখে নিতার বুকে মোচড় দিয়ে উঠল। নিতা প্রিয়লের গালে হাত রেখে আদরে সুরে বলল, কি হয়েছে প্রিয়ল? কাকিমাকে বলবি না? প্রিয়ল নিতাকে জড়িয়ে ধরে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। সেই কান্নায় যেন পুরো বাড়ি কেঁপে উঠছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে প্রিয়লকে। প্রিয়লকে কখনো কাঁদতে দেখিনি তারা। সবসময় জেনে এসেছে প্রিয়ল খুব স্ট্রং, কোনো কিছুর তোয়াক্কা করে না, মায়া দয়াহীন। সেই ছেলেটা কিনা আজ হাউমাউ করে কাঁদছে। অনয় তনয় বলল, এই ভাইয়াকে, এই ভাই, আমাকে একটু চিমটি কাটতো, আমি বোধহয় স্বপ্ন দেখছি। তনয় সত্যি সত্যি চিমটি কাটলো। আউস! এত জোরে দিতে বলেছি নাকি? তনয় অনয়ের কথা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আচ্ছা টুইন হলে কি দুঃস্বপ্নই সেম স্বপ্ন দেখতে পায়? আই ডোন্ট নো ব্রো। হুম, গবেষণার বিষয়। নিতা প্রিয়লের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। প্রিয়ল কান্নাজড়িত কণ্ঠে বলল, কাকিমা আমি কি করব তুমিই বলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। আমি রিমিকে ভুল বুঝে কত অপমানই না করেছি। মেয়েটা সব মুখ বুজে সয়ে গেছে, জমিয়ে গেছে শুধু অভিমানের পাহাড়। আমি সেই পাহাড় ভাঙার বদলে আরো বড় করে তুলেছি। এখন এই পাহাড় আমার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। সেই দেওয়াল পেরিয়ে গন্তব্যে পৌঁছানো দুষ্কর। আমার জন্য সেই পথ দুষ্কর করেছে কে জানো? কে? প্রিয়ল মাথা তুলে পারভিন সুলতানার দিকে তাকালেন, ব্যথিত কণ্ঠে বলল, দি গ্রেট মাদার পারভিন সুলতানা। মানে? কাকিমা, রিমিকে অপবাদ দিয়ে তাড়ানোর পিছনে কার চক্র ছিল জানো? আমার মায়ের।
আমার মা আমার ভালোর জন্য আমার ভালোবাসার মানুষকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। রিমি আমার প্রাণ বমুরা জেনেও ওকে আমার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কোন মা এমন করে বলো? প্রত্যেকটা মাই চায় তার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক, জীবনে হাসি খুশি আনন্দ কাটুক। আর আমার মা ঈর্ষাবশে আমার থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছে। আমার ঠোঁটের হাসি কেড়ে নিয়েছে। আমার সমস্ত হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এতগুলো বছর আমাকে কষ্ট পেতে দেখিও সত্যিটা জানায়নি, লুকিয়ে গেছে। স্বামীকে না হয় আমি দেখে নিব, কিন্তু নিজের মাকে কি শাস্তি দেব বলো? এই অপরাধীর কি শাস্তি হতে পারে? নিতা তীক্ষ্ণ দৃষ্টিতে পারভীন সুলতানার দিকে তাকিয়ে রইলেন। নিতা জানতেন রিমি নির্দোষ। এর মাঝে কোনো ষড়যন্ত্র আছে। তবে ষড়যন্ত্রকারী যে নিজের গৃহের মানুষটা সে তা বুঝতে পারেনি। পারভীন রিমিকে সহ্য করতে পারে না, সেটা সবাই জানে। তাই বলে এমন জঘন্য পরিকল্পনা করবে সেটা কল্পনাও করতে পারেনি নিতা। আপনি মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করলেন? কেন আমার মা মরা বাগ্নিকে লাঞ্ছনার শিকার বানালেন? আমার নিষ্পাপ বাগ্নিকে আপনার কি ক্ষতি করেছিল? আপনার ছেলেকে ভালোবাসার এত বড় শাস্তি দিয়েছেন। আপনাকে সবসময় নিজের বোনের আসনে বসাতে চেয়েছি, আপন করে নিতে চেয়েছি, কিন্তু আপনি প্রতিবারই প্রমাণ করেছেন আপনি কারোর আপন হওয়ার যোগ্য না। আরে, যে কিনা নিজের ছেলের সুখ সহ্য করতে পারে না সে কি অন্যের আপন হবে? আজ নিতা ভয় পেল না, মুখে আসা কথা পেটে চেপে রাখলো না, সবটাই বের করে দিল। পারভীন সুলতানার চোখ জলে ভরে উঠেছে। তিনি শাড়ির আঁচল দিয়ে মুখ মুখ ঢেকে রুম থেকে বের হয়ে গেলেন। প্রিয়ল ফের নিতাকে বলল, কাকিমা আমি কি করব বলো? রিমিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি রিমিকে বোঝাও না কাকিমা। তোমার কথা ঠিক শুনবে। আমি তোমার পায়ে পড়ছি। প্রিয়ল সত্যি সত্যি হাঁটু বাজ করে নিতার পা জড়িয়ে ধরল। কি করছিস কি তুই? ওঠ প্রিয়ল, পাগলামি করিস না। তোমার মেয়েকে আমায় দাও না কাকিমা। আমি কথা দিচ্ছি আমি ওকে ভালো রাখবো, আর কখনোই ওকে কষ্ট পেতে দেব না। ওর সুখের জন্য যা করতে হয়, যত দূর যেতে হয় আমি যাব। তুই এমন আবদার করিস না বাবা, আমি রাখতে পারবো না। আমাকে একটু স্বার্থপর হতে দে। আমার মেয়ের সুখে ভিক্ষা চাইছি আমার মেয়ের সুখ ভিক্ষা চাইছি তোর কাছে কাকিমা। আমি জানি তুমি রিমিকে কতটা ভালোবাস আমি জানি তুই রিমিকে কতটা ভালোবাসিস, কিন্তু শুধুমাত্র ভালোবাসায় সম্পর্ক টিকে থাকে না প্রিয়ল। ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও থাকতে হয়। দেখতে তো পাচ্ছিস এই বাসায় রিমিকে কত অপদস্থ হতে হয়েছে, ভবিষ্যতেও হতে হবে। তোর মা কোনোদিনও মেনে নিবে না রিমিকে, আবার দূরত্ব সৃষ্টি করতে চাইবে, আর খানিক কুমন্ত্রণা দিবে, আর তুইও সেসবে বিশ্বাস করে রিমিকে আবার দূরে ঠেলে দিবি। আমি বুঝে শুনে কেন এই যুযুকে আমার রিমিকে আনবো? আমি রিমিকে নিয়ে অনেক দূরে চলে যাব। কারোর কুদৃষ্টি আমাদের সম্পর্কে পড়তে দিব না কাকিমা। রিমিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও অন্য কারো হবে ভাবতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি সহ্য করতে পারি না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়। আমার রিমিকেই লাগবে কাকিমা। বেশ, রিমি যদি তোর সাথে আসতে চায় তবে আমি বাধা দিব না। তবে রিমি যদি না আসতে চায় তবে আমি আশেপাশেও আর যাব না। কথা দে। কথা দিতে পারছি না কাকিমা। প্রিয়ল, আই অ্যাম সরি কাকিমা। আমার রিমিকেই চাই। ও রাজি থাকলেও চায় আর না থাকলেও চায়। আমি ওকে হারাতে চাই না। আমি আর কোনোদিনও ওকে দূরে যেতে দিব না। আমাকে এখনই যেতে হবে কাকিমা। অলরেডি অনেক দেরি করে ফেলেছি। রিমির মেসের ছোট্ট একটি আয়নায় ঝুললো। রিমির মেসের ছোট্ট একটি আয়না ঝোলানো আছে। সেই আয়নায় নিজেকে সম্পূর্ণরূপে দেখা যায় না, শুধু মুখমণ্ডল দেখতে পাওয়া যায়। সে আয়নায় সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে রিমি। ঠোঁট সাজিয়েছে সিঁদুরের লাল লিপস্টিকে। পরনে তার মেরুন রঙের শাড়ি, গতকালই মার্কেট থেকে কিনে এনেছে। আজ হঠাৎ কেন এত সাজগোজ? বিয়ে করতে যাচ্ছি, একটু না সাজলে হয়? বউ বউ লাগার একটা ব্যাপার আছে না? রিয়া ভ্রুজোড়া কুঁচকে ফেললো। ইয়ার কি করছিস? রিমি কাজল লাগানো শেষ করে রিয়ার দিকে ঘুরে বলল, আমাকে দেখে কি মনে হয় আমি মজা করছি? ঠিক বুঝতে পারছি না। তোকে আমি কোনোদিনও কোনো খালি বুঝতে পারি না রিমি। রিমি মৃদু হাসলো।
কিছু মানুষকে না বোঝাই ভালো। তুই সত্যিই বিয়ে করতে যাচ্ছিস রিমি? হ্যাঁ। কাকে? প্রিয়ল ভাইয়াকে? না। তবে? বিয়ে করে ছবি পাঠালে দেখে নিস। বাসায় জানে বিয়ে করতে যাচ্ছিস? না। প্রিয়ল ভাইয়া জানে? জানে বিয়ে করব, তবে কবে সেটা জানে না। তুই কি পাগল হয়ে গেলি রিমি? কাউকে কিছু না জানিয়ে বিয়ে করতে যাচ্ছিস, আমাদের কাউকে জানাসনি, এমনকি সাথেও যেতে বলছিস না। তোর বাপের তোর ব্যাপার স্যাপার তো সুবিধার ঠেকছে না। তুই দাঁড়া, আমি এখন শিলাকে কল করছি, ও আসলে আমরা দুজনও তোর সাথে যাব। অযথা তোদের কষ্ট করতে হবে না, একটা সিগনেচারই তো ব্যাপার। বিয়েটা তোর কাছে ছেলে খেলা মনে হচ্ছে রিমি? একটা সিগনেচারে তোর জীবনের বই, একটা সিগনেচারই তোর সারা জীবন বয়ে বেড়াতে হবে, তাই সিগনেচার কার জন্য করছিস সেটা ভালোভাবে যাচাই করে নে। রিমি রিয়ার হাত ধরে বলল, তুই শান্ত হ রিয়া, বিয়ে করতে যাচ্ছি আমি। কোথায় আমি নার্ভাস থাকবো? তুই আমাকে শান্ত শান্ত করবি তা না, তুই নিজেই প্যানিক করছিস। তুই কি করে এত স্বাভাবিক আছিস আমি তো বুঝতেই পারছি না। রিমির মোবাইলে নোটিফিকেশনের শব্দ। রিমি মেসেজ চেক করে রিয়াকে বলল, ডোন্ট ওরি, আমি 1-1.5 ঘন্টার মধ্যে ফিরে আসব। রিমি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রিমি যাওয়ার অনেকক্ষণ পর প্রিয়ল রিমির মেসে উপস্থিত হলো। মেসে প্রবেশ করে অনবরত কলিং বেল ছাপতে লাগলো। রিয়া কি চেনেছিল? একটানা কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে উঠল। আসছি বাবা, আসছি। কলিং বেল ভেঙেই ফেলবে মনে হচ্ছে। রিয়া দরজা খুলে দিল। সামনে প্রিয়ল দাঁড়িয়ে। ভাইয়া আপনি? রিমি কোথায়? প্রিয়ল প্রিয়ল রিয়ার উত্তরের অপেক্ষা করলো না, সোজা ভিতরে ঢুকে গেল। এদিক সেদিক তাকিয়ে দেখে খোঁজার চেষ্টা করতে লাগলো। রিমিকে দেখতে না পেয়ে, রিমি কোথায়? ওকে দেখছি না যে, টিউশনে গিয়েছে। রিয়া প্রিয়লকে জানাবে কি জানাবে না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। জানানো কি ঠিক হবে? রিমি যদি বিয়ের বিষয়টা গোপন রাখতে চায় তবে? কি হলো, কিছু বলছো না কেন? রিমি কোথায়? রিয়া অস্পষ্ট কণ্ঠে বলল, রিমি বিয়ে করতে গেছে। হোয়াট? রিমি এবার উচ্চস্বরে বলল রিয়া এবার উচ্চস্বরে বলল, রিমি বিয়ে করতে গেছে। কখন? অনেকক্ষণ হলো। এতক্ষণে হয়তো বিয়ে সম্পন্ন হয়ে গেছে। প্রিয়লের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দিশাহারা চাতক পাখির ন্যায় আশপাশ করতে লাগলো। তার সর্বাঙ্গ কাঁপছে। আমি কি তবে খুব বেশি দেরি করে ফেললাম? কাজী অফিসের সামনে রিক্সা থামতেই রিমি সন্তর্পণে রিক্সা থেকে নামলো। সাকিন আর তারা দুজন বন্ধু দাঁড়িয়ে আছে। সাকিন সাদা পাঞ্জাবি পরেছে, তার সুদর্শন মুখপানায় এক চিলতে হাসির রেখা লেগে আছে। রিমিকে দেখতে পেয়ে সাকিন এগিয়ে আসলো। রিমি ভাড়া দিতে নিয়েই সাকিন তাকে বাধা দিয়ে নিজেই ভাড়া পরিশোধ করলো। খুব দেরি করে ফেললাম? না, বরং তাড়াতাড়ি চলে এসেছো। আমাদের হাতে এখন 10 মিনিট সময় আছে। রিমির দরজার ফাঁকা অংশ দিয়ে একবার ভেতরে তাকালো। ভেতরে অন্য একটি কাপলের বিবাহ কার্যক্রম চলছে। এরপরেই তাদের সিরিয়াল। রিমি গম্ভীর কণ্ঠে বলল, চলুন এর মাঝে চুক্তি স্বাক্ষরটা সেরে ফেলি। সাকিনের মুখের এক চিলতে হাসির মুহূর্তের গায়েব হয়ে গেল। মুখমণ্ডল ছেয়ে গেল কালো মেঘে। রিমির বিয়ের প্রস্তাবে সেদিন সাকিন বেশ চমকে উঠেছিল। বিস্ময়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। যার মুখে নিজের নাম শুনলেও ঘৃণা লাগে, যার ছায়াও আশেপাশে দেখতে চায় না, হুট করেই তাকে বিয়ে করতে চাইবে কেন? নিজের গুনাহগারকে শাস্তিস্বরূপ বিয়ের প্রস্তাব, এর মাঝে অনেক বড় ঘাবলা আছে সাকিন আন্দাজ করতে পেরেছিল। তার আন্দাজকে সঠিক প্রমাণ করতে রিমি সেদিনই সাফ সাফ জানিয়ে দেয়, বিয়েটা হবে শুধুই লোক দেখানোর, কাগজে কলমে। প্রিয়ার বিয়ের পরপরই তারা একে অপরকে ডিভোর্স দিবে। ভালোবাসার মানুষকে কাছে পেয়েও পাওয়া হবে না, ছোঁয়ার অধিকার থাকলেও ছুঁতে পারবে না। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? সাকিন এই শাস্তি মাথা পেতে নিয়েছে এই আশায় যে বিয়ের পর নিজের ভালোবাসার ছাতুরে মরে রাখবে রিমিকে। এতটাই ভালোবাসবে যে অতীতের বিষাক্ত স্মৃতি মুছে যাবে, নতুন করে বাঁচবে দুজনে। কিন্তু রিমি যে নিজের সিদ্ধান্তে অটল রাখতে চুক্তিপত্র সাথে আনবে সেটা সাকিন ভাবেনি। নিরুপায় সাকিন রিমির পিছু পিছু গেল। রিমি ফাঁকা চেয়ারে বসে ব্যাগ থেকে শর্তলিপি বের করলো। সাকিন না চাইতেও কাগজ হাতে নিয়ে, যাতে স্পষ্ট লেখা, প্রিয়লের বিবাহ সম্পন্ন হলে তাদের সম্পর্কের ইতি টানতে হবে।
ডিভোর্স না দেওয়ার অজুহাত দেখালে চলবে না, জোর জবরদস্তি করা চলবে না। যতদিন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবে ততদিন স্বামীর অধিকার ফলাতে আসবে না। আরো কিছু শর্ত জুড়ে দিয়েছে রিমি। সাকিনের পড়তে ইচ্ছে করলো না। সে রিমির দিকে তাকালো। রিমির চোখ সাকিনের হাতের দিকে আবদ্ধ। সাকিন স্বাক্ষর করতে গিয়েও থেমে গেল। করুণ কণ্ঠে বলল, স্বাক্ষর না করলে হয় না? রিমি দিল জবাব, না। আমাকে 2 মাস সময় দাও রিমি। আমি কথা দিচ্ছি এর মধ্যে আমাদের সম্পর্কের উন্নতি না হলে আমি তোমাকে আটকাবো না, ডিভোর্স দেব। কিন্তু তার আগে আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? রিমি একরাশ বিরক্তি নিয়ে তাকালো সাকিনের দিকে। বাড়ি ও তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি প্রিয়ল ভাইয়াকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানা আমার পক্ষে সম্ভব নয়। অবিশ্বাস, অভিমান আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। এই দূরত্ব হয়তো কোনোদিন মিটবে না, হয়তো কোনোদিন আমাদের মিলন হবে না। হলেও আমি প্রিয়ল ভাইয়াকে আপন করতে পারবো কিনা জানি না। সম্পর্কে একবার ফাটল ধরলে এই ফাটল থেকে বারবার ভেঙে পড়ে সম্পূর্ণরূপে জোড়া লাগানো যায় না। আমাদের সম্পর্ক আর জোড়া লাগবে না। তবে মনে অনুভূতি চিরকালই থেকে যাবে। এই অনুভূতির যে ভোলার নয়। আমি আপনাকে বিয়েটা করছি শুধুমাত্র প্রিয়ার কথা রাখতে, প্রিয়ার খুশির জন্য। আমি অন্য কারো না হলে প্রিয়ল ভাইয়ার কখনোই প্রিয়াকে বিয়ে করবে না। একবার যদি আমাকে অন্য কারো হাত হতে দেখে রাগ জেদ বসে হলেও বিয়েটা করবে। আর প্রিয়ল ভাইয়াকে খেপিয়ে তোলার একমাত্র মহড়া হচ্ছে আপনি। তাই আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। নয়তো আপনি আমার সাথে যা করেছেন তারপর আপনাকে বিয়ে করা তো দূর, কোনোদিন আপনার চেহারাও দেখতাম না। আর আপনি আশা করছেন আমার মনে আপনার জন্য ভালোবাসা জন্মাবে? হাসালেন ভাইয়া। রিমির তাচ্ছিল্যভরা কণ্ঠস্বর সাকিনের হৃদয় ক্ষতবিক্ষত করে দিল। সাকিন আর কিছু বলতে পারল না। চুপচাপ সিগনেচার করে দিল। রিমি কাগজটি বেগে ভরে উঠে দাঁড়ালো। সদ্য বিবাহিত দম্পতি অফিস রুম থেকে বের হয়েছে। তাদের মুখপানা হাস্যোজ্জ্বল। কে জানে কত সংগ্রাম, কত প্রতীক্ষার পর তারা 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 এক হলো। রিমি সাকিন ভিতরে প্রবেশ করলো। কাজী সাহেব রেজিস্টার খাতা খুলে বসে আছেন। বরকনের নাম রিমি রহমান, সাকিন ইমরান। কাজী সাহেব প্রয়োজনীয় সকল তথ্য জিজ্ঞাসা করতে লাগলেন। সাকিন সবকিছুর জবাব দিচ্ছে। রিমি অন্যমনস্ক হয়ে আছে। তার দেহে এখানে, কিন্তু মন মস্তিষ্ক অন্য কোথাও। হুট করে রিমির ভিতরে তোলপাড় শুরু হতে লাগলো। মাথার উপর তীব্র গতিতে ফ্যান চলছে, অথচ তার কর্ণ সম্মুখে কর্ণ সম্মুখ বেয়ে গড়িয়ে পড়ছে লবণাক্ত তরল। বুকের ভিতর ভীষণ ফাঁকা ফাঁকা। অস্থিরতা রিমিকে চেপে ধরেছে। এখানে সাইন করুন। রিমি নাড়াচাড়া খুলল না, মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তার সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে। রিমি! সাকিন রিমিকে আলতো চুয়ে ডাকলো। রিমির হুঁশ ফিরল। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে ধীরে কলম হাতে নিল। রিমি! রিমি চমকে পিছনে তাকালো। প্রিয়ল দরজায় হাত রেখে হাঁপাচ্ছে। রিমির বাসা থেকে এখানে আসতে আসতে যতক্ষণ কাজী অফিস পড়েছে সবগুলোই গিয়েছে প্রিয়ল। দুরু দুরু বুকে খুঁজে ফিরেছে রিমিকে। রিমি কিছু বলবে তার পূর্বেই প্রিয়ল বজ্র গতিতে এগিয়ে আসলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই টেবিলের উপরে থাকা রেজিস্ট্রি পেপার তুলে শত টুকরো টুকরো সাকিনের মুখে ছুঁড়ে মারল। রিমি প্রিয়লের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলল, আরেকটা পেপার রেডি করুন। বিয়ে তো আজই হবে। হ্যাঁ, বিয়ে তো আজই হবে, তবে সেটা সাকিনের সাথে নয়, আমার সাথে। আমার আর সাকিন আমার আর সাকিন ভাইয়ার এত বছরের সম্পর্ক। আমি সাকিন ভাইয়াকে রেখে অন্য কাউকে বিয়ে করব কেন? আমি ভাইয়াকে ধোঁকা দিতে পারবো না। সম্পর্কের কথা বললি? কই, একটি বার তো বললি না তুই সাকিনকে ভালোবাসিস? প্রিয়ল এবার কোমল কণ্ঠে বলল, রিমি, আমি সবটা জানি। আমার মা, স্বামী আর সাকিন কিভাবে তোকে মিথ্যে অপবাদ দিয়ে আমার থেকে দূরে করে দিয়েছে সবটাই আমি জেনে গেছি রিমি। যে তোর সাথে এত জঘন্য কাজ করলো, তুই তাকেই দিয়ে বিয়ে করতে চাচ্ছিস কেন রিমি? সাকিন তোকে ব্ল্যাকমেল করছে। ওকে তো আমি। প্রিয়ল সাকিনের পাঞ্জাবি কলার চেপে ধরলো। ঘুষি মারার জন্য হাত উঁচু হতেই রিমি চিৎকার করে বলল, আমি সাকিন ভাইয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রিয়ল হাত নামিয়ে রিমির দিকে অসহায় দৃষ্টিতে তাকালো।
কে আমার সাথে কি করছে না করছে, আমি কাকে বিয়ে করব না করব, কার সাথে সারা জীবন কাটাবো, সম্পূর্ণ আমি বুঝবো। আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি কাউকে দেইনি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি। যদি আমার বিয়েতে শুভকামনা জানাতে না পারো তবে দরজা ওদিকে। রিমি হাত দিয়ে দরজার দিকে ইশারা করলো। রিমি, কাজী সাহেব পেপার রেডি তো? এই তো হচ্ছে। 1 মিনিট কাজী সাহেব। রিমি প্লিজ, আমার ভুল হয়ে গেছে। তোকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। আমাকে মাফ করে দে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রিমি। এই কথা তো সকলেই বলে, আস্তে আস্তে সব ভুলে যায়। তুমিও ভুলে যাবে, নতুন সংসার পাতবে, অফিস করবে, বাসায় বউ, বাচ্চাদের সময় দিবে। অতীতের কোনো কথাই তখন স্মরণ হবে না, স্মরণ করার সময়ই পাবে না। আমি কথা আমি কথার কথা বলছি না রিমি, সত্যি বলছি, তোকে ছাড়া আমার জীবন অচল। আমি বাঁচতে পারবো না রিমি। আমাকে মাফ করে দে, আমাকে আপন করে নে রিমি। রিমি তো বললো রিমি তো বললো না তোমাকে বিয়ে করবে না। কেন বুঝতে পারছো না? রিমি তোমাকে চায় না। চলে যাও এখান থেকে। তোমার জন্য আমাদের বিয়েটা আটকে আছে। প্রিয়ল অগ্নিস্ফুলিঙ্গ দৃষ্টি ফেলে তাকালো সাকিনের দিকে। কড়া গলায় বলল, তোর মুখমণ্ডল এখনো স্বাভাবিক আছে, সেটার সক্রিয়া আদায় কর। আমার আর রিমির কথার মাঝে আর একটা কথা বললে তোর মুখের এমন হাল করব না, প্লাস্টিক সার্জারি করা ছাড়া আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবি। সাকিন রেগে তেড়ে আসতে লাগলো প্রিয়লের দিকে। রিমির হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। এরই মাঝে কাজী সাহেব বিরক্ত হয়ে বললেন, আর কতক্ষণ এই যাত্রাপালা চলবে? বাইরে আরো দম্পতি অপেক্ষা করছে। আপনাদের যাত্রা দেখার সময় নেই কারো। আপনাদের ঝামেলা বাইরে গিয়ে মিটিয়ে আসুন। দুঃখিত কাজী সাহেব, আর 2 মিনিট সময় দিন। রিমি এবার প্রিয়লের দিকে তাকালো, কড়া গলায় বলল, চলে যাও এখান থেকে। আজকের দিনে আমি কোনো অশান্তি চাই না। আমিও চাচ্ছি না রিমি, তুই শুধু আমাকে একটা সুযোগ দে রিমি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোকে কষ্ট পেতে দিব না। সবসময় তোকে প্রোটেক্ট করব, আর কোনোদিন তোকে অবিশ্বাস করব না রিমি। আমাকে মাফ করে দে রিমি। রিমি দীর্ঘশ্বাস ফেলে কাজী সাহেবকে বলল, আপনি বরং বাকিদের আগে ডেকে পাঠান, আমরা পরে আসছি। হ্যাঁ তাই যান, অযথা আমার টাইম ওয়েস্ট হলো। কাজী সাহেবের চোখ মুখ বিরক্তিতে ভরে উঠেছে। রিমি রেগে অফিস রুম থেকে বের হয়ে আসলো। ওর পিছু পিছু সকলেই বের হয়ে আসলো। প্রিয়ল বাইরে বের হয়ে রিমির সামনে হাঁটু বাজ করে বসে পড়ল। রিমির হাত ধরে বলল, আমাকে একটা সুযোগ দে রিমি, শেষবারের মতো প্লিজ। সাকিনের দুজন বন্ধু ফিসফিসিয়ে সাকিনকে বলল, তুই কি আমাদের ড্রামা দেখাতে নিয়ে এসেছিস? এখানে তো হিন্দি সিরিয়ালের থেকেও বেশি ড্রামা চলছে। তুই কেন এমন একটা মেয়েকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছি? এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন হাসির খোরাক হয়ে যাবে। এখন সময় আছে, কেটে পড় সাকিন। মেয়ের অভাব পড়েছে নাকি? মেয়ের অভাব পড়েনি, অভাবও পড়বেও না। তবে ভালোবাসার মানুষের অভাব থেকে যাবে সারা জীবন। ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার শূন্যতা তোরা বুঝবি না। বিদেশ থেকেও সেকেলে কথাবার্তা, সত্যিকারের ভালোবাসা সেকেলেই হয়। রিমি নিজের হাত পিয়লের থেকে ছাড়িয়ে নিল, ধরা গলায় বলল, বিশ্বাস হচ্ছে কাচের মতো, একবার ভেঙে গেছে, জোড়া লাগানো যায় না। তুমি আবার আমাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে। ভাঙ্গা কাজ ফুরিয়ে আবার নতুন করে তৈরি করা যায় রিমি, যখন পূর্বের চেয়েও চকচক হয়ে ওঠে। আমাদের সম্পর্কেও ফুরে কাটি হবে রিমি। একটা আবার সুযোগ দিয়ে দেখ। কাটি হওয়ার জন্য যে দহনের প্রয়োজন, সে দহন সহ্য করার শক্তি আমাদের মাঝে নেই। আমি চাইও না দগ্ধ হতে। তুমি চলে যাও। তুমি আমার জীবনের অভিশাপের মতো। যতদিন আমার জীবনে ছিলে আমি পুড়ে গেছি। আমি একটু শান্তিতে বাঁচতে চাই, সেটাতেও অভিশাপ লাগতে চলে এসেছো রিমি। রিমি প্রিয়লকে পেছনে করে দাঁড়ালো। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, সেটা সে আড়াল করতেই হয়তো ঘুরে দাঁড়িয়েছে। রিমি কান্না চেপে বলল, আমাকে ভালোবেসে থাকলে আমাকে শান্তিতে বাঁচতে দাও। এখন থেকে চলে যাও, আর কোনোদিন আমার সামনে এসো না। আমি চাই তুমি প্রিয়াকে বিয়ে করে সংসার করো, সুন্দর জীবন কাটাও। আশা করি তোমার কাছে যাওয়া আমার শেষ আবদার তুমি রাখবে।
প্রিয়ল ভগ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল রিমির দিকে। তার হৃদয় যেন ভেঙে শত টুকরো হয়ে গেছে। বিষণ্ণতায় চেয়ে গেছে চারিপাশ। কাজের সহযোগীরা বাইরে এসে রিমি শাকিনকে ডাকলেন। এবার তাদের পালা। রিমি যাওয়ার জন্য উদ্যত হলো। পিছন থেকে প্রিয়ল হেসে ফেসে কণ্ঠস্বরে বলল, বেশ, আমি আর কোনোদিন তোকে জ্বালাবো না। জ্বালানোর জন্যই আমি বেঁচে থাকবো না। রিমি ভয়ার্ত দৃষ্টিতে প্রিয়লের দিকে তাকালো। কি সব বলছে প্রিয়ল? বেঁচে থাকবে না মানে? তাকে ছাড়া এই জীবন মূল্যহীন। আমার জীবন তোকে ছাড়া কল্পনাও করতে পারে না রিমি। আমার প্রত্যেকটা শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গ তোর অস্তিত্বের উপর টিকে আছে। তোকে ছাড়া তারা অকেজো হয়ে পড়বে রিমি। আমি বাঁচতে পারবো না। প্রিয়ল উঠে দাঁড়ালো। রিমির দিকে দৃষ্টি দেখে উল্টো হাতে হাঁটতে লাগলো। তুই অন্য কারো হলে আমি সহ্য করতে পারবো না রিমি। প্রিয়ল ডান হাতের তর্জনী আঙ্গুল রেজিস্ট্রারের অফিসের দিকে তাক করে বলল, তুই ওই অফিস রুমের রেজিস্টার পেপারে সাইন করবি। তখন এই রাস্তার কোনো গাড়ির নিচে চাপা পড়বে আমার এই দেহ। তুই বউ হয়ে সাকিনের বাসায় যাবি, আমি যাব লাশ হয়ে। প্রিয়ল রাস্তার ধারে চলে গিয়েছে। ব্যস্ত সড়কে সর্বক্ষণে ছোট বড় গাড়ি আসা যাওয়া করছে। একটু অসাবধানতা মুহূর্তেই কেড়ে নিতে পারে তোর তাজা প্রাণ। রিমি বিচলিত হয়ে পড়ল, চিৎকার করে বলল, থামো প্লিজ, কি করছো তুমি? পরিবারের কথা একবারও ভাববে না তুমি? ভাইয়া প্লিজ। পরিবার? নিজের মাই যখন বিশ্বাসঘাতকতা করে তখন পরিবার বলতে আর কিছু অবশিষ্ট থাকে না। আমি তো তোকে পরিবার বানাতে চেয়েছিলাম রিমি। সব ভুলে তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু তুই তো আমায় চাস না। বেশ, আমি তোকে জোর করব না। তুই ভালো থাক, ভীষণ ভালো থাক। রিমি ছুটে গেল রাস্তার কাছে। এমন করো না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে পায়নি। তারা কি বেঁচে নেই? তুমি কেন এমন করছো? প্লিজ সরে দাঁড়াও। যত গাড়ি কাছাকাছি আসছে রিমির আত্মা কেঁপে উঠছে। এই বুঝি সে প্রিয়লকে হারালো। তুই কেন আমাকে নিয়ে ভাবছিস? তুই জানা, বিয়ে কর, নতুন বউকে নিয়ে আনন্দ উল্লাস কর। আমি তো তোর কেউ হই না। আমি মারা গেলেও তোর কিছু যায় আসে না। তুই আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারো না ভাইয়া। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি ব্ল্যাকমেল করছি না, যা সত্যি সেটাই বলছি এবং করছি। রিমি খেয়াল করলো দ্রুত গতিতে একটি ট্রাক ছুটে আসছে। প্রিয়লের হেতে প্রিয়লের এতে হেলদোল নেই। সে রাস্তার মাঝে রিমির দিকে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। রিমি পিনিক করতে শুরু করলো। চিৎকার করে প্রিয়লকে সরতে বলল, কিন্তু প্রিয়ল সরল না। ট্রাকটি দূর থেকে বারবার হর্ন বাজাচ্ছে, তবুও প্রিয়ল এক চুলও নড়ল না। সে সেদিকে ফিরেও তাকালো না। উচ্চ গতির কারণে হুট করে ব্রেক করাও সম্ভব নয়। রিমি ভয়ে কুঁকড়ে গেল। তার হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটছে। রিমি ছুটে যেতে চাইল প্রিয়লের কাছে, তবে সাকিন তাকে শক্ত করে ধরে রাখলো, যেতে দিল না। রিমি চটপট করতে লাগলো। প্রিয়লের ঠোঁটের কোণে এক চিলতে হাসি, তবে চোখ ভিজে উঠেছে নোনা জলে। সরে যাও প্লিজ। আমি রাজি। আমি তোমাকেই বিয়ে করব। তবে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ট্রাক এতটাই কাছে চলে এসেছে যে ট্রাকের হর্নের শব্দে প্রিয়লের কান পর্যন্ত রিমির কণ্ঠস্বর পৌঁছালো না। রিমি চোখ বন্ধ করে চিৎকার করে বসে উঠল, না। পশ্চিম আকাশে সূর্য তার শেষ রং চড়িয়ে বিদায় নিচ্ছে। লাল, কমলা আর সোনালী আভায় আকাশ যেন এক অপূর্ব চিত্রপট। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে আপন নিরে ফিরে যাচ্ছে। হালকা বাতাসে গাছের পাতাগুলো মৃদু চলছে। শহরে একে একে উঠেছে বাতির আলো। দূরে মসজিদ থেকে আজানের সুর ভেসে এসে চারপাশকে এক শান্ত পবিত্র আবহাওয়ায় ভরে তুলছে। রফিক, শরীফ দুই ভাই গিয়েছে মসজিদে। শফিক এখনো বাসায় ফেরেনি। বাসার ছোটরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, পরিকল্পনা করছে প্রিয়লের বিয়েতে তারা কি করবে, কোন দিন কোন পোশাক পরিধান করবে। বাসার বড় ছেলেরা বিয়ের বলে কথা। নিতা আর রুকসানা এখন থেকে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে। পারভিন সুলতানার নামাজে বসেছেন। আজ তার নামাজ দীর্ঘ সময় ধরেই চলছে। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে কি যেন চাইছেন কে জানে। আজ দুপুরে যে এত তোলপাড়, এত শোরগোল হলো, বিন্দুমাত্র পাপা পড়েনি পরিবারে পড়তে দেয়নি পারভিন সুলতানা। নিজের কর্তৃত্ব ঠিকই বজায় রেখেছেন। তার মধ্যে অনুতাপের বিন্দুমাত্র লক্ষণ দেখা পাওয়া যাচ্ছে না।
নামাজ শেষে সবে নিচে এসেছেন পারভেজ সুলতানা। তখনই কলিং বেল বেজে উঠল। শাকিলা আসার পূর্বে তিনি ছুটে গেলেন দরজা খুলতে। দরজা খুলতে প্রিয়লকে দেখে তার চোখ মন মস্তিষ্ক পেল। তিনি হেসে আদরে গলায় বললেন, এসেছিস বাবা? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সারাদিন কিচ্ছু খাসনি তাই না? মুখ চোখ শুকিয়ে গেছে। তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার আনছি। পারভিন সুলতানা এহেন আচরণ প্রিয়লকে বিরক্ত করলো, তবে সে সেটা প্রকাশ করলো না, বরং মৃদু হাসলো, বলল, নতুন বউ নিয়ে এসেছি, বরণ করবে না? প্রিয়ল একটু দূরে সরে দাঁড়াতে রিমির মুখটা স্পষ্ট হলো। রিমিকে দেখে পারভিন সুলতানার হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তেই কালো হয়ে উঠল। সে নিস্তেজ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। প্রিয়ল বুঝলো মায়ের অভিভক্তি। সে হেসে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো, নিতা কাকিমা, রুকসানা কাকিমা, কই গেলা? দেখো তোমাদের ছেলের বউকে নিয়ে এসেছি। পাপড়ি, অনয় তনয়, দেখে যা তোদের ভাবি নিয়ে এসেছি। সকলে ছুটে চলল দরজার কাছে। রিমিকে দেখে সকলে ভূত দেখার মতো চমকালো। কারোর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। প্রিয়ল নিতা খানমকে উদ্দেশ্য করে বলল, বরণ ডালা সাজাও কাকিমা, তোমার বড় ছেলে বউ নিয়ে এসেছে। নিতা খানম পারভিন সুলতানার দিকে তাকালেন। অপেক্ষা করলেন পারভিন সুলতানার অনুমতির। দাঁড়িয়ে আছো কেন? বললাম তো বরণ ডালা সাজাতে। আমার বউ কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? নিতা খানম শাকিলাকে ডেকে বললেন, দান দুর্বার ব্যবস্থা করতে। শাকিলা যেতে নিতেই পারভিন সুলতানা গর্জে উঠে বললেন, কেউ কোথাও যাবে না, আমি এই বিয়ে মানি না। প্রিয়ল তীক্ষ্ণ কণ্ঠে বলল, কারো মানা আর না মানা আমার কিচ্ছু যায় আসে না। আইন অনুযায়ী আমরা স্বামী স্ত্রী, কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ যেন চেষ্টাও না করে। প্রিয়ল, কি হয়েছে? এত বীর কিসের? রফিক আহমদ প্রশ্ন করলেন। পারভিন সুলতানা কান্না ভেজা কণ্ঠে বললেন, দেখো না তোমার ছেলে কি করেছে, বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাও আবার এই বেহায়া মেয়েটাকে। এসব কি প্রিয়ল? পারভেজকে আমি কি জবাব দিব? ওর একমাত্র মেয়ের বিয়ে নিয়ে কত তোড়জোড় করছে, কোন মুখে বলবো আমার ছেলে অন্য এক মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে? সব আয়োজন বন্ধ কর। আমার মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলি? তোমরা আমার পারমিশন নিয়ে বিয়ে ঠিক করেছিলে? আমার কথা একবার ভেবেছিলে আমার মত আছে কিনা, আমি ভালো থাকবো কিনা ভেবেছিলে? ভাবনি। জোর জবরদস্তি এঙ্গেজমেন্ট করিয়েছিলে। এখন আমি কেন তোমাদের মান সম্মানের কথা চিন্তা করতে যাব? প্রিয়ার বাবাকে কি জবাব দিবে সেটা তোমার ব্যাপার, তুমি ভাবো। এটা আমার বাবার বিষয় নয়। দুনিয়ার মেয়ের অভাব পড়েছিল, এত মেয়ে থাকতে ওকেই কেন? আমি ওকে ভালোবাসি, এই কারণেই কি যথেষ্ট নয়? আমাদের স্ট্যাটাসের সাথে কোনো আমাদের স্ট্যাটাসের সাথে কোনো মেয়েকে বিয়ে করতে আমি বাধা দিতাম না। এই মেয়েকে আমি সহ্যই করতে পারছি না। ওকে আমার চোখের সামনে থেকে দূর কর এখনই। তুই এখনই ওকে তালাক দিবি প্রিয়ল। রিমি আমার জীবনের একমাত্র সত্যি, ওকে ছাড়া আমার জীবন অচল। আমি রিমিকে ছাড়া বাঁচতে পারবো না। এই মেয়েকে তোর উপর কি জাদু করেছে যে তুই ওকে বলতেই পারছিস না? এই মেয়ে আমার ছেলেকে কি খাইয়েছিস তুই বল? তুই শুনে শুনে রাখ, এই বাসায় তোর জায়গা হবে না। আমি তোকে এই বাসায় টিকতে দেব না। রিমি এই বাসায় থাকতে না পারলে আমিও থাকবো না। ওর সব দায়ভার আজ থেকে আমার। যেখানে আমার স্ত্রীর জায়গা হবে না সেখানে আমিও থাকবো না। প্রিয়ল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এই মেয়ের জন্য নিজের বাসা ছাড়বি, নিজের পরিবার ছাড়বি? এই মেয়েটা তো সেটাই চায়। আগেও চেষ্টা করেছে তোকে আমার থেকে দূর করার, আজও তাই করছে। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিচ্ছে। রিমি দূরে সরিয়ে দেয়নি, তোমার কর্ম তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, ওর নাম রিমি। ওই মেয়ে, যে মেয়ে বেহায়া মেয়ে, এসব অপমানজনক কথা আর বলবে না। রিমি আমার স্ত্রী, আমার স্ত্রীর অসম্মান আমি মেনে নিব না মা। ওকে অসম্মান করা মানে আমাকে অসম্মান করা। রিমি বিরক্ত সূচক শব্দ করে বলল, উফ, তোমাদের তর্ক বিতর্ক দেখছি আজ থামবেই না। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তোমরা মা ছেলে আলোচনা করতে থাকো, আমাকে রাখবে কি রাখবে না। আমি চললাম বিশ্রাম নিতে। আলোচনা পর্ব শেষ হলে মতামত আমাকে জানিয়ে দিও।
রিমি পারভিন সুলতানাকে পাশ কাটিয়ে সোজা ওপরে চলে গেল। পারভিন সুলতানা সহ বাসার সকলেই রিমির এমন কাণ্ড দেখে অবাক হলো। রিমি তো এমন ছিল না। সে শান্তশিষ্ট নম্রভদ্র মেয়েটা কোথায় হারিয়ে গেল, যে কিনা মুখে মুখে তর্ক করার সাহস পেত না। কেউ শত অপমান করলেও মুখ বুজে সবটা হজম করে নিত, মাথা তুলে তাকাতো না পর্যন্ত। আজ সেই মেয়ের ভিতরে প্রতিবাদী কণ্ঠস্বর। দেখেছিস দেখেছিস কেমন কেমন চ্যাটাং চ্যাটাং কথা, এসেই নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। আমি বলেছিলাম না এই মেয়ে খুব শেয়ানা। আমার ছেলেকে পটিয়ে এই বাসার কর্তৃত্ব ফলাতে এসেছে এই মেয়ে। এখন সময় আছে পান্না, মায়ের কথাটা শোন, ওকে তুই ছেড়ে দে আর প্রিয়াকে বিয়ে কর। সমস্ত সম্ভব নয়। আমার বিয়ে হয়ে গেছে, দ্বিতীয়বার আর হবে না। আজীবন রিমিই আমার স্ত্রী থাকবে। অন্য নারীর জায়গা হবে না এই হৃদয়ে। আমি ওকে ছেলের বউ হিসেবে মানতে পারবো না পান্না। ওকে দেখলে আমার গা জ্বালা করে। তোমার মানতে হবে না। সংসার তুমি করবে না মা, আমি করব। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করে গড়ে তুলেছি, তাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে চাই। অনেক তো চেষ্টা করলে আমার থেকে আলাদা করতে পেরেছো কি? আর বলেও এমন অন্যায় করতে যেও না মা। আমি বারবার তোমাকে মাফ করতে পারবো না। রিমি আর কোনো ক্ষতি করলে তুমি আমাকে চিরদিনের জন্য হারাবে, কথাটা মাথায় রেখো। প্রিয়ল নিজের কক্ষে চলে গেল। প্রিয়লের বিছানার শাড়ি গহনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওয়াশরুম থেকে ভেসে আসছে পানির জমজম শব্দ। প্রিয়লের রাগ হলো না, তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। আজ শান্তি লাগছে, ভীষণ শান্তি। মনে হচ্ছে পৃথিবীর তার চেয়ে সুখী মানুষ বোধহয় আর কেউ নেই। কত প্রতিজ্ঞার পর ভালোবাসার মানুষকে নিজের কাছে পেয়েছে। প্রেমিকা থেকেছে স্ত্রী, ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রিয়ল ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো, দুষ্টু হেসে বলল, বউ, ও বউ, বলছি আমার কোনো হেল্প লাগবে? ভেতরে আসি। রিমি হুট করে দরজা খুলে দিল। প্রিয়ল পরে যেতে যেতে একটুর জন্য রক্ষা পেল। রিমি কিছু বলল না, কঠোর দৃষ্টি ফেলে পিওলের দিকে একবার তাকালো, টাস করে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে লাগলো। প্রিয়ল বুঝলো তার বউ রাগ এখনো কমেনি। ট্রাক যখন কাছাকাছি চলে আসে, ভয়ে রিমির অন্তরাত্মা কেঁপে উঠল। এই বুঝি সে প্রিয়লকে হারালো। তবে ভাগ্যক্রমে ট্রাক ড্রাইভার কৌশলে প্রিয়লকে পাশ কাটিয়ে চলে যেতে সক্ষম হয়। যদি ভাগ্য সহায় না হতো, আজ এই বাসায় সুখের ছায়া নেমে আসতো। চারিদিকে বিরাজ করতো শুধুই হাহাকার। প্রিয়লের এমন বেপরোয়া আচরণের জন্যই রেগে আছেন রিমি। বিয়েটা সে করেছে ঠিকই, তবে রাগ অভিমান একটুও কমেনি। প্রিয়ল ক্ষমা চেয়েছে অনেকবার, কানেও ধরেছে, তবে কিছুতেই রিমির রাগ ভাঙাতে পারছে না সে। প্রিয়ল এগিয়ে এসে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিমির ভেজা চুলে মুখ গুজে তার ঘ্রাণ নিল। রিমি বিরক্ত হয়ে প্রিয়লকে জোরপূর্বক নিজের থেকে ছাড়ালো। রেগে দ্রুত সরতে গিয়ে ট্রাউজারের পাড়া লেগে ফ্লোরে পড়ে গেল। প্রিয়ল মুখ চেপে নিঃশব্দে হাসলো কিছুক্ষণ। এই বাসায় পরার মতো কোনো পোশাক তার নেই। পাপড়িও নিচে। বাসার তমতমে পরিবেশ, পাপড়িকে ডাকতেও ইচ্ছে হয়নি রিমির। তাই প্রিয়লের টি শার্ট আর ট্রাউজার পরেছে। প্রিয়লের মতো লম্বা মানুষের ট্রাউজার কি আর তার লাগে? শত বাজ দিয়েও চেষ্টা করে পারছে না, বারবার নিচে নেমে যাচ্ছে, আর সেটাই পা লেগে বারবার হোঁচট খাচ্ছে। প্রিয়ল এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল, কিন্তু রিমি প্রিয়লের আন্তরিকতা গ্রহণ করলো না। প্রিয়লের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে নিজেই নিজেই উঠতে লাগলো। প্রিয়ল রিমিকে জোরপূর্বক জড়িয়ে ধরে বলল, নতুন বউদের এত রাগ করলে চলে? বর আদর সোহাগ করবে সেটাও করতে দিচ্ছিস না। এটা কিন্তু বাড়ি অন্যায়। ছাড়ো নামাই। আপনার আদর সোহাগ আমার চাই না। লায়ার, ছাড়ুন তো। সরি বলেছি তো, মাফ করে দে। আর কখনো এমন বেপরোয়া কাজ করব না। সেসব জীবন অর্থহীন মনে হয়েছে। চোখের সামনে ভালোবাসা মানুষকে অন্য কারো হতে দেখলে কার মাথা ঠিক থাকে বল? আমিও ঠিক রাখতে পারিনি। ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল, বাঁচার ইচ্ছাটাই মরে গিয়েছিল। কিন্তু এখন তুই আমার জীবনে চলে এসেছিস, আমার জীবন মূল্যবান হয়ে গেছে। আমি তোর জন্য বাঁচবো, তোকে নিয়েই বাঁচবো। আর কখনো মৃত্যুকে আলিঙ্গন করতে যাব না, প্রমিস।
রিমি বোধহয় এবার একটু নরম হলো। সে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ল কিছুক্ষণ সেভাবে থেকে বলল, আমি পাপড়িকে বলে দিচ্ছি, তুই চেঞ্জ করে নে, কালই তোকে নিয়ে শপিং এ যাব, আজকের মতো ম্যানেজ কর প্লিজ। রাতে ঘুমোতে যাওয়ার সময় রিমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় যেতে নিল। প্রিয়ল রিমির হাত ধরে বলল, আরে আরে, বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? ঘুমোতে। আমি সোফায় ঘুমাবো। এত বড় বিছানা থাকতে সোফায় কেন যাবি? আমাকে দেখি কি তোর হাতি মনে হয় যে বিছানায় তোর জায়গা হবে না বা আমার নিচে চাপা পড়ে মরবি? তুমি ভুলে গেছো আমি এখনো রেগে আছি? তো ম্যাডামের রাগ ভাঙাতে কি করতে হবে? জানি না, হাত ছাড়ো। প্রিয়ল রিমির হাত ধরে জোরে টান দিল। রিমি তাল সামলাতে না পেরে প্রিয়লের উপর পড়ে উঠল, প্রিয়লের উপরে গিয়ে পড়ল। প্রিয়ল রিমিকে গড়িয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। রিমির গাবড়ে মুখ রিমির গাড়ে মুখ গুজে নেশালো কণ্ঠে বলল, এত বছর পর তোকে কাছে পেয়েছি রিমি, কতগুলো রাত নির্ঘুম কাটিয়েছি, তোর কোনো ধারণা নেই। আজ আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে প্লিজ। তুই শুধুই আমার অনুভব করতে দে। রিমি কিছু বলতে পারল না। প্রিয়লের তপ্ত নিঃশ্বাসে তার সমস্ত শরীর আসর হয়ে আসছে। হৃদস্পন্দন চড়ছে তীব্র গতিতে। প্রিয়ল কি সেটা বুঝতে পারছে না। সকালে ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো প্রিয়লের প্রশস্ত বুকে। রিমি গুম গুম চোখে তাকালো প্রিয়লের দিকে। প্রিয়লের মুখে ঘুমের সরল সৌন্দর্য ফুটে উঠেছে। ধীরে ও নিয়মিত শ্বাস প্রশ্বাসে তার বুকে ওঠানামা করছে। এলোমেলো চুলগুলো কপালের উপর নেমে এসে তা আরো স্নিগ্ধ করে তুলেছে। রিমি আলতো হাতে সরালো চুলগুলো। প্রিয়লের মুখমণ্ডল স্পষ্ট হলো। রিমি তাকিয়ে রইল প্রিয়লের দিকে। ঘুমন্ত প্রিয়লকে কতটা নিষ্পাপ মায়াবী লাগছে, যেন এক রাজপুত্র তার রাজপাট ত্যাগ করে শান্তিতে ঘুমাচ্ছে। রিমি সন্তর্পণে নিজেকে থেকে প্রিয়ল থেকে ছাড়ালো। ওয়ার্ডরোব থেকে উপর নিচ সম্পূর্ণ পর্যবেক্ষণ করলো। নজরে এলো একটি শপিং ব্যাগ। রিমি কৌতূহলবশত ব্যাগটি হাতে নিল। ভেতরে পোশাক বের করতে দেখতে পেল একটি শাড়ি, লাল রঙের শাড়ি, যেটা অনেক আগেই প্রিয়ার সাথে শপিং এ গিয়ে দেখেছিল। শাড়িটি রিমির ভীষণ পছন্দ হয়েছিল। একই সাথে প্রিয়ারও। প্রিয়া শাড়িটি নিজের গায়ে জড়ালে প্রিয়ল সেটা জায়গা মতো রেখে বলেছিল, এই শপের কোনো শাড়ি ভালো নয়, চলো অন্য শপে যায়। রিমি মুচকি হাসলো। পেছনে ফিরে ঘুমন্ত প্রিয়লকে দেখে তাকালো একবার। শাড়িটি বেগে পড়ে ফের জায়গা মতো রেখে দিল। কোনো এক বিশেষ দিনে শাড়িটি পরবে বলে ঠিক করলো। ফ্রেশ হয়ে নিচে নামার সময় সিঁড়ির কাছাকাছি যেতেই মুখোমুখি হলো অনয় আর তনয়ের। তারা দুই ভাইয়ের এখনো গলায় গলায় ভাব। যা করবে যেখানে যাবে দুজন একসাথেই। ওদের দেখে রিমি মৃদু হেসে বলল, পড়াশোনা কেমন চলছে? কে এগিয়ে আছে? অনয় বলল, এখন কম্পিটিশন করে কি লাভ? যার জন্য করব সে তো ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তাও আবার আমাদেরই বড় ভাইকে। বিশ্বাস করো, আমি একটুও রাজি ছিলাম না। ওই হিটলারটাই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করলো। নইলে তোমাদের মতো হ্যান্ডসাম ছেলে বাদ দিলে আর কি হিটলারকে বিয়ে করি? থাক ভাবি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, এতে বুকে জ্বালা আরো বাড়ে। তোমরা যে আগে প্রেম প্রেম করতে ওইটা আমরা সবাই জানি। তোমরা জানতে? হ্যাঁ। এই রে, আচ্ছা, তোমরা পড়াশোনায় মন দিয়ে চালিয়ে যাও। আমি না হয় তোমাদের দুই ভাইয়ের বউ খোঁজার দায়িত্ব নিলাম। ভীষণ সুন্দরী আর লক্ষ্মী মন্ত মেয়ে নিয়ে আসবো, ওকে? ওকে ওকে। অনয় তনয়ের সাথে কথা বলা শেষ হলে রিমি চলে গেল কিচেনে। কিচেনে নিতা আর রুকসানা কাজ করছে। রিমি কিছুটা ইতস্তত বোধ করলো। কিছু লাগবে? নিতা রুটি বেলতে বেলতে প্রশ্ন করলো। রিমি জড়তা নিয়ে বলল, প্রিয়ল ভাইয়ার জন্য কফি বানাতে এসেছিলাম। সবকিছু ওদিকে আছে, নিতা চোখের ইশারায় দেখিয়ে দিল। রিমি কাঁচুমাচু হয়ে এগিয়ে গেল। কাজের মাঝে বারবার নিতার দিকে তাকালো। নিতা নিজের কাজে মনোযোগী, রিমির দিকে একবারও তাকালো না। রিমি বুঝলো তার খালামণি বেজায় রেগে আছে। এত লাঞ্ছনা অপমানের পরও কেন রিমি এই বাসায় এসেছে সেটা নিয়েই চটে আছে। রিমি নীরবে নিজের কাজ শেষ করলো। প্রিয়লের জন্য কফি বানিয়ে কিচেন থেকে বের হলো।
সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে কিছু একটা মনে পড়তেই হাতে তার উম, মনে হতেই তার পা জুড়ো থেমে গেল। রিমি শাকিলাকে ডেকে বলল, শাকিলা আপা, তুমি প্রিয়ল ভাইয়াকে কফিটা একটু দিয়ে আসবে? শাকিলা ব্রু কোসকে তাকালো। তোমার দিতে কি সমস্যা? বিয়ের পর প্রথম সকাল বড় বউয়ের হাত থেকে চা কফি খেতে পছন্দ করে, এতে নাকি মহব্বত বাড়ে। এত কথা বলো না তো আপা, যা বলেছি তাই করো। রিমি শাকিলার হাতে কফির কাপ ধরিয়ে দিয়ে ছাদে চলে গেল। প্রায় সবকিছু আগের মতোই আছে, শুধু গাছগুলো বেড়ে গেছে। নতুন নতুন কিছু গাছও যুক্ত হয়েছে। ছাদের এক কোণায় রিমির লাগানো হলুদ গোলাপ গাছটিও রয়েছে, তাতে 3টে ফুলও ফুটেছে। দেখে বোঝা যাচ্ছে রিমির অবর্তমানে গাছের যত্নের কোনো কমতি হয়নি। রিমি নিচু হয়ে গোলাপের ঘ্রাণ নিল, আলতো হাতে ছুঁয়ে দিল ফুলগুলো। কফিটা শাকিলাকে দিয়ে কেন পাঠিয়েছিস? রিমি পেছনে ফিরল। প্রিয়ল কফির কাপ হাতে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। রিমি উঠে দাঁড়ালো, নিম্ন স্বরে বলল, এমনি এমনি। আমি কত আশায় ছিলাম আমার বিয়ে করা নতুন বউ কফি হাতে আমার ঘুম ভাঙাবে, আমি চোখ মেলে আমার বউকে দেখবো, তার কপালে চুমু খাবো। তুই আমার আশায় পানি ঢেলে দিলি। রিমি কিছু বলল না, একটু দূরে গিয়ে রিলিং ধরে দাঁড়ালো। প্রিয়লো রিমির পাশে গিয়ে রেলিংয়ে হেলান দিল। কফিতে এক চুমুক দিয়ে বলল, মন খারাপ? না। আমার উপর এখনো রেগে আছিস? না। তাহলে কি? তাহলে এমন মনমরা হয়ে আছিস কেন রিমি? তোকে এভাবে দেখলে আমার ভালো লাগে না। কি হয়েছে বল আমায়। বললেও তুমি কিছুই করতে পারবে না, কোনো কিছুই আর ঠিক হবার নয়। বলেই দেখ না। ছাড়ো সেসব কথা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অফিসে যাবে না? আমাকে তাড়ানোর এতই তাড়া? আমি তো ভাবছি 7 দিন অফিসেই যাব না, শুধু আমার বউটাকে দেখবো, আদর সোহাগ করবো, ঘুরে বেড়াবো। রিমি লজ্জারাঙ্গা মুখখানা আড়াল করার চেষ্টা করলো, বলল, তুমি এত নির্লজ্জ হলে কবে থেকে? প্রিয়ল রিমির দিকে ঝুঁকে বলল, তোর প্রেমে পড়ার পর থেকেই। নিচে গিয়ে রেডি হয়ে ভদ্র ছেলের মতো অফিসে যাও, নইলো ব্যবসায় ভরাডুবি হবে। বউকে ভালোবাসতে গিয়ে না হয় একটু লোকসানি হলো, আমি ও সামলে নিব। তারপর তোমার মা আমাকে অলক্ষী অপায়া বলে গালিগালাজ করুক, বাসায় আমার মা পা পড়তেই তার ছেলের লোকসানের মুখে দেখছে। আমার জন্য সামনে তোমার আরো অনেক বিপদ সম্মুখীন হতে হবে। আমি বাসায় থাকতে বাসায় কেউ শান্তিতে থাকতে পারবে না। আবলা 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 কত কথা শুনতে হয় আমার, তোমার নয়। প্রিয়ল কফির কাপ রেলিং এর উপর রেখে রিমিকে নিজের দিকে ঘোরালো। রিমি দৃষ্টির নিচের দিকে। প্রিয়ল এক হাত দিয়ে রিমির থুতনি উঁচু করলো। রিমি চোখে চোখ রেখে বলল, তুই এখন আর আমার প্রেমিকা নয় রিমি, আমার স্ত্রী। তাই সব মুখ বুজে সহ্য করার কোনো প্রয়োজন নেই। কেউ অপমান তাচ্ছিল্য করতে আসলে তার যোগ্য জবাব দিবি, বাকিটা আমি দেখে নেব। মুখ বুজে সব সহ্য করে ভেতরে কষ্ট চেপে রাখার কোনো দরকার নেই। আমি চাই না তোর ভেতরে কষ্টের পাহাড় জমতে থাকুক। আমি সবসময় তোর হাসি দেখতে চাই রিমি, কোনো কষ্ট যেন তোকে ছুঁতে না পারে। রিমি স্বস্তি পেল, মৃদু হেসে বলল, তুমি এত ভালো হলে কবে থেকে ভাইয়া? প্রিয়ল মুখটা বিকৃত করে বলল, ভাইয়া? নিজের বিয়ে করা বউয়ের মুখে ভাইয়া ডাক শোনার আগে আমি কালা হয়ে গেলাম না কেন? উফ, কাল থেকে কেমন ড্রামাটিক আচরণ করছো। আমি কি আগে ভাইয়া ডাকিনি? ডাকতাম তো, তখন তো কিছু বলনি। আগে হিসাবের আলাদা, এখন ভাইয়া থেকে সাইয়া ডাকতে শিখো মেয়ে। আমার সময় লাগবে, তবে চেষ্টা করব। ওসব চেষ্টাতে চলবে না, এখনই আমার নাম ধরে ডাকবি। একবার ডাকতো। রিমি উল্টো ঘুরে বলল, পারবো না। ওকে ফাইন, নাম ধরে ডাকতে না পারলে অন্য কিছু বলে ডাকবি। এই ধর জান, বাবু, সোনা। থামবে তুমি? সারাদিন নিব্বা হয়ে যাচ্ছ, দিন দিন নিব্বা হয়ে যাচ্ছ। এই তুমি তাড়াতাড়ি অফিসে যাও তো, বাসায় থাকলে আমার জ্বালানি মারবে। প্রিয় প্রিয়ল মৃদু দুষ্টু হেসে রিমির কানে ফিসফিসিয়ে বলল, তুই বললে অন্যভাবে মারতেও রাজি। রিমি লাজুক হেসে বলল, চি, তুমি যাবে এখান থেকে? না। রিমি এবার প্রিয়লকে ডাকিয়ে ছাদের দরজার কাছে নিয়ে আসলো। যাও তুমি। আরে আরে, পড়ে যাবো তো। যাচ্ছি যাচ্ছি। তার আগে তোকে একটা কিছু দেখানোর আছে। কি দেখাবে? প্রিয়ল চিলেকোঠার দরজা খুলে দিল।
চোখের ইশারায় ভেতরে প্রবেশ করতে বলল। ভেতরে প্রবেশ করতে মিনিকে দেখে রিমি আনন্দে ফুলকিত হয়ে উঠল। তার ঠোঁটের কোণে ভরে উঠল একরাশ হাসিতে। রিমির দৃষ্টি মিনির দিকে হলেও প্রিয়লের দৃষ্টি রিমির দিকে। প্রিয়ল তো এটাই দেখতে চেয়েছিল, রিমির মুখে হাসি। মিনি আপন মনে খাবার খাচ্ছে। এই কয়েক বছরে মিনি কয়েকটা অনেকটা বড় হয়ে গিয়েছে। গায়ের লোমও পার্সিয়ান বিড়ালের মতো বড় হয়েছে। গোল গোল মিনিকে কি মিষ্টি লাগছে। রিমি মিনিকে কোলে নেওয়ার জন্য এগোতে চাইলে প্রিয়ল রিমির হাত ধরে আটকে দিয়ে বলে, আমি বাসায় থাকাকালীন তুই মিনিকে স্পর্শ করবি না। আচ্ছা, কাল থেকে করব না, আজ একটু কোলে নিয়ে। কত বছর পর মিনিকে দেখলাম। আমি তো ভেবেছিলাম মিনিকে হয়তো কোনো ডাস্টবিনে ফেলে এসেছে। ও এখনো এই বাসায় আছে, আমি ভাবতেই পারিনি। একটু কোলে নেই প্লিজ। তোর পছন্দের কোনো কিছুই ফেলতে পারিনি রিমি, আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার বিশ্বাস ছিল তুই একদিন আমার হবি। আমার দেখা আমার দেখ আমার বিশ্বাস বাস্তবতার রূপ নিয়েছে। তুই আমার, শুধুই আমার রিমি। প্রিয়লের আবেগঘন কথাবার্তার কোনোটিই রিমির কান ভেদ করলো না। সে এখন মিনিকেই দেখতে ব্যস্ত। যা দেখে প্রিয়ল ঈর্ষান্বিত হলো। রেগে বলল, আমি কাছে থাকাকালীন এই সতীনের থেকে দূরে থাকবি। রিমি শব্দ করে হাসলো, বলল, এখন কি মিনিকে দেখেও তোমার হিংসা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা বেশ, দূরে থাকবো। আজ একটু কোলে নিতে দাও। হাই কি কিউট লাগছে মিনিকে। ইচ্ছে করছে খেয়ে ফেলি। বিড়ালকে কেন খাবি? কিছু খেতে ইচ্ছে করলে আমাকে খা, আমি বাধা দিব না। তোমার যত বাজে কথা। নিচে চল, নাস্তা করবি। মিনিকে দেখার অনেক সময় পাবি। রিমি বেবি ফেস করে তাকালো প্রিয়লের দিকে। প্রিয়ল দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাইন, আজকের জন্য ছাড় দিলাম। তুই তো জানিস আমার বিড়ালের লোমে অ্যালার্জি আছে। নিজের জামাইকে নিশ্চয়ই সিক করতে চাস না, রাইট? রিমির মুখটা মলিন হয়ে গেল। আচ্ছা, ধরবো না, আমি দূর থেকেই দেখবো। তুমি নিচে যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসিস, বউ ছাড়া রুমটা ফাঁকা ফাঁকা লাগে। প্রিয়ল চলে গেল। রয়ে গেল রিমি আর মিনি। প্রিয়লের কথা ভেবে রিমি মিনিকে স্পর্শ করলো না। দূরে দাঁড়িয়ে প্রাণ ভরে দেখে নিল। প্রাণ ভরতে ছাদের দরজা আটকে নিচে নামলো। রুমের কাছাকাছি যেতেই মুখ মুখোমুখি হলো পারভিন সুলতানার। তিনি কর্কশ কণ্ঠে বললেন, আমার রুমে কিছু পুরনো পোশাক আছে, সেগুলো ধুয়ে দে। আর দুপুরে কি রান্না হবে সেটা নিতা আর রুকসানার কাছ থেকে জেনে নিস। ওদের কাছে হেল্প লাগতে পারে। শাকিলার আরো অনেক কাজ আছে, দুপুরের রান্নার কাজে যেতে পারবে না। কথাগুলো বলে পারভিন সুলতানা চলে যেতে নিতেই পিছন থেকে রিমি বলে উঠল, আমি আপনার চাকর নই, আপনার ছেলের বউ। আমাকে অর্ডার দেবেন না। প্রয়োজন হলে আপনার ছেলেকে বলুন আপনার জন্য এক্সট্রা কাজের লোক রেখে দিবে। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে ছেলের বউ হিসেবে মানতেন, সুন্দর করে বলতেন, তাহলে নিশ্চয়ই আপনার সমস্ত কাজ করে দিতাম। গুরুজনের কাজ করে দেওয়া তো সওয়াবের কাজ, তাই না? কিন্তু যতদিন না আপনি আমাকে ছেলের বউ হিসেবে মানছেন না, ততদিন আমার দ্বারা কোনো উপকার আপনি আশা করবেন না। আমি আগের রিমি নয় যে আপনার অপমান অত্যাচার মুখ বুজে সহ্য করব। যে আমাকে ভালোই বাসে না, আমাকে ছেলের বউ হিসেবে মানেই না, তার কোনো অধিকার নেই আমাকে কোনো কাজের অর্ডার দেওয়ার, আমাকে শাসন করার। বিয়ের করে আকাশে উড়ছিস, মাটিতে পাই পড়ছে না দেখছি। আমার মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস এই বাসায় সবাই আমার হুকুম মেনে চলে। আমি যাকে যা করতে বলি সে সেটাই করে। তাদের আপনি পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়েছেন। তারাও আপনাকে পরিবার হিসেবে মানে, তাই করে। আর না হয় বিবিকে সম্মান করে। বিবি কষ্ট পাবে সেটা ভেবে আপনার সব কথা মেনে নেয়। আমাকে কি পরিবারের সদস্য ভাবেন? ভাবেন না। তাহলে কেন আপনার কথায় মুখ বুজে মেনে নিব? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার মুখে মুখে তর্ক করা, আমার কথা অমান্য করা। আমি প্রিয়লকে সব বলবো। মায়ের এমন অপমান পান্না সহ্য করবে না। তোকে ঠিক শাস্তি দেবে, দেখে নিস। রিমি রুমের দিকে ইশারা করে বলল, আপনার ছেলে রুমেই আছে হয়তো। বিচারটা কি এখনই দেবেন নাকি পরে? পারভিন সুলতানা রেগে ফুসফুস করতে করতে নিচে চলে গেল। রিমি বিরক্ত সূচক শব্দ করে রুমে প্রবেশ করলো। রিমিকে দেখিয়ে প্রিয়ল প্রশ্ন করলো, কি হয়েছে? মা কিছু বলেছে? না, কিছু বলে না। রিমি মোবাইল হাতে নিল। গতকাল দুপুর থেকে মোবাইল ধরার সময়ই পায়নি।
মোবাইলে চার্জ আছে কিনা সেটাও দেখা হয়নি। রিমি মোবাইল হাতে নিতেই দেখতে পেল স্ক্রিনে প্রিয়ার নাম্বার ভেসে আছে। একটি নয়, দুটি নয়, 22টি কল। প্রিয়ার কল দেখতে পেয়ে রিমির মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কি জবাব দেবে প্রিয়াকে? কি করে বলবে তোর বাগদত্তাকে তোর ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে? প্রিয়া সইতে পারবে তো? রিমির বিমর্ষ চেহারা প্রিয়লের নজরে ধরা দিল। বুঝতে পারল রিমির অনুভূতি, কিন্তু রিমি কি সেটা বুঝতে দিল না। রিমির হাত থেকে মোবাইল নিয়ে নিজেই চার্জ হাতে দিল। বলল, তাড়াতাড়ি নিচে চল, নাস্তা সেরে অফিসে যেতে হবে আমার। তুমি না বললে তুমি যাবে না? যেতে তো চাইনি, কিন্তু আমার বউ তো আমায় রাখতে চায় না। আমি থাকতে বারণও করিনি। প্রিয়ল মুচকি হেসে বলল, তাহলে কি যেতে নিষেধ করছিস? জানি না, চলবে। প্রেমের রশি বেয়ে গল্পের পঞ্চম অংশ। রাইটার রাত্রি। গল্প কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন সবার আগে এরকম সুন্দর গল্প আপনি পেয়ে যান। দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।